এইচএসসি 28 ব্যাচ তোমরা মাত্র কলেজে উঠবা। তো কলেজে উঠলে রসায়নটা তোমরা যেভাবে দেখবা সেটা এসএসসির মতো করে না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের মতো করে। এসএসসিতে ছিল এতটুকু একটা রসায়ন বই, সেখান থেকে ইন্টারমিডিয়েটে এত বড় একটা বই, অ্যান্ড সেই বইটা হচ্ছে আবার ডাবল হয়েছে সাইজে। তার মানে আমাদেরকে যে পরিমাণে পড়াশোনা করা লাগবে এসএসসিতে আমরা যা পড়ছি তার প্রায় 4 গুণের মতো পড়াশোনা করা লাগবে, বাট সময়টা আবার হচ্ছে কম। এই সময়ের মধ্যে তুমি যদি রসায়নটা শুধুমাত্র রিডিং পড়ে যাও তাহলে কিন্তু আবার হবে না, তোমাকে বুঝে বুঝে গুছিয়ে আগাইতে হবে। তো এই গুছিয়ে আগানোর জন্য এইচএসসি 28 ব্যাচ তোমাদেরকে একটা কথা বলতেছি ভাইয়া, যে তোমাদের কেমিস্ট্রিতে একটা ভালো লেভেলের ফাউন্ডেশন দরকার। তো সেই ফাউন্ডেশনটার জন্য ভাইয়া পুরো বইটাকে 7টা ভাগে ভাগ করছি। 7টা ভাগে ভাগ করে 7টা ভিডিওতে ভাইয়া সুন্দরভাবে এই 7টা ভাগটাকে ভালো করে পড়াইছি। অ্যান্ড পড়ানোর সময় তোমাদেরকে একটা জিনিসের দিকে ফোকাস রাখছি, যাতে করে এই জিনিসগুলো তুমি পরবর্তীতে কাজে লাগায়ে তুমি যে কোনো কারের কাছে পড়ো না কেন, তোমার কেমিস্ট্রিতে কোনো যেন ভয় না থাকে। তো সেই প্রথম টপিকটা হচ্ছে আমাদের কাছে পরমাণু টপিকটা। তো এই টপিকটা তুমি যদি পড়তে যাও, তুমি দেখবা এসএসসিতে তোমার যা পড়ার দরকার ছিল সেইটা, এবং এইচএসসিতে তোমাদের যা পড়বা সেইটা, এটার মধ্যে সুন্দর একটা ব্রিজ দরকার এই টপিকটা, সেইটা হিসেবে কাজ করবে। তোমাকে যে কাজটা করতে হবে, ক্লাসটা করার সময় তোমাকে ডেফিনেটলি ক্লাস নোট করতে হবে। অ্যান্ড ক্লাস নোট করার সময়, ক্লাস নোট করার পরে তুমি হচ্ছে ভাইয়ার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এবং তুমি ভাইয়ের সাথে হচ্ছে ফেসবুকে, এবং ভাইয়ের সাথে হচ্ছে ইউটিউবে কানেক্টেড থেকে যদি কোনো প্রবলেম তোমার থাকে তুমি হচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে পারবে আর কি। তাহলে চলো আর কথা না পারি, আমরা ক্লাসটা ভালোভাবে করি। তাহলে চলো ক্লাসটা নিজে করবা এবং বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করবা। কোথাও না বুঝলে, কোথাও প্রবলেম হলে তুমি কমেন্টের মধ্যে সুন্দরভাবে এরকম জানাই দিবা। আমরা একদমই আস্তে আস্তে পড়বো। আস্তে আস্তে পড়ার সময় যেটা হবে, আমাদের 9-10-এ কিছু কনসেপ্ট আছে, তো সেই কনসেপ্টগুলোকে আবার আমরা একটু জেনে আসবো, দেন আমরা সামনের দিকে আগে যাবো আর কি। বুঝতে পারছি? আর কোথাও যদি আমরা না বুঝি চাইলে অবশ্যই কমেন্ট করা যাবে, সেই কমেন্টগুলোকে থেকে আমি একটু উত্তর দিলাম আর কি। ক্লিয়ার? ওকে, চলো দেখি এবার কী করা যায়। আমরা আমরা প্রথমে একটা কাজ করি, যে পরমাণু দা অ্যাটম, রাইট? সো এখানে একটা ইন্সপায়ার্ড হয়েছে একটা মুভি থেকে। কোন মুভি থেকে আসলে নামটা ইন্সপায়ার্ড হয়েছে তোমরা চাইলে একটু জানাতে পারো। পাশাপাশি একটু আমরা কথাবার্তা বলে নিই আর কি। তোমরা যারা এই সবার জন্য রসায়ন সিরিজটা দেখছো, তো তোমরা মনে হয় প্রতিদিন আমার হাতে এরকম করে একটা এলিমেন্ট দেখো আর কি, এরকম একটা এলিমেন্ট দেখো। তো একটু চাইলে কেউ বলতে পারো চাইলে যে কী কী এখানে আছে। এই যে কালো কালো দুইটা জিনিস আছে, এখানে দুই আছে যে সাদা সাদা দুটো জিনিস আছে আর কি, রাইট? সো কালো জিনিস যেগুলো আছে, এগুলোর নাম হচ্ছে কার্বন, এগুলোর নাম হচ্ছে কার্বন। তো মাঝখানে দেখা যায় আবার এরকম 3টা করে আবার হাতও আছে, 3টা করে এই যে হাতও আছে, তার মানে কার্বনের মাঝখানে আবার 3টা করে হাত আছে আর কি। পাশাপাশি দেখা যায় কার্বনের সাথে এই সাদা করে একটা আবার হাইড্রোজেন আছে, তাই না? এরকম একটা হাইড্রোজেন আছে। তো ধরলাম এটা হচ্ছে একটা যৌগ, যে যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে আমাদের কাছে সবার পরিচিত কোনটা বলো তো ভাই? ইথাইন যৌগ বলতেছে, তাই না? ইথাইন যৌগ বলতেছে আর কি। তো ইথাইন যৌগটা তো একা একা তৈরি হয় নাই, ওটা তৈরি হয়েছে কি, এই যে হাইড্রোজেন নামে একটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে, আর হচ্ছে কি কার্বন নামে একটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে আর কি, রাইট? তার মানে দুই ধরনের পরমাণু দিয়ে একটা যৌগ তৈরি হয়েছে এখানে। গেল। এখন আসো, ধরো আমরা ওই কার্বন পরমাণুটাই নিলাম আর হাইড্রোজেন পরমাণুটাই নিলাম। যদি আমাদের কাছে কখনো বলে যে এদেরকে একটু পরিচিত করাইতে হবে আর কি, একটু পরিচিত করাইতে হবে, তখন আমরা কি করি? তখন আমরা একটা কাজ করি, যে কার্বনের নিচে এরকম করে 6 দেই, আর হাইড্রোজেনের নিচে এরকম করে আছে 1 দেই। এগুলো মানে কি, ওর হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার কথাবার্তা বলে। আর এর উপরে দেই হচ্ছে 12, এর উপরে দেই হচ্ছে 1। এগুলো মানে কি, যে ওর আবার এইটা তার পারমাণবিক ভরের কথা বলতেছে, তাই তো? আচ্ছা, তার মানে প্রত্যেকটা অ্যাটমকে আলাদা করে পরিচিত করার জন্য এরকম বেশ কয়েকটা জিনিসপত্র আছে। তো সেই জিনিসগুলোকে তোমরা 9-10-এ এরকম করে শিখছিলা। ধরো এক্স নামে একটা পরমাণু, তার নিচে এই জায়গায় থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকে, তাই না? তার নিচে এই জায়গায় থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকে আর কি। আর তার উপরে এইখানে থাকে হচ্ছে পারমাণবিক ভর থাকে। আর তার এই পাশে থাকে হচ্ছে ডান পাশে উপরে চার্জ থাকে, ডান পাশে উপর থেকে চার্জ থাকে। আর নিচের মধ্যে থাকে হচ্ছে পরমাণুর সংখ্যা থাকে, পরমাণুর সংখ্যা থাকে আর কি, পরমাণুর সংখ্যা থাকে। এইভাবে দেখা যায়, লেখা হয়, তাই না? আমাদের 9-10 থেকে আমরা এইটুকু সম্পর্কে একটা ধারণা তো নিয়ে রাখছি, সবাই আমরা এটা জানি, কোনো প্রবলেম নাই। গেল। যেমন দেখা গেল কার্বনের এখানে পারমাণবিক সংখ্যা 6, 12, এখানে চার্জ ধরো যে কিছু নাই, নিউট্রাল আছে। আর এখানে দেখা যায় যে 1 মানে হচ্ছে কার্বন এক পরমাণুকভাবে থাকে আর কি, নর্মালি সাধারণত। তো এই জন্য দেখা যায় কি 1 লেখা হয় না। বাট হাইড্রোজেনটা দেখা যায় যে কি, ওটা যখন প্রকৃতিতে থাকে তখন দেখা যায় এইভাবে থাকে আর কি। তো এই H2 বলতে কি বুঝাইতেছে, যে এখানে 2টা পরমাণু আছে, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমভাবে। তো এইটুকু পর্যায়ের নলেজ আমাদের সবার কাছেই আছে, আর কি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সালাম নিলাম অবশ্যই।
তো আমরা যখন পড়াশোনা করতেছি তখন একটু পড়াশোনাই করি আগে, পাশাপাশি আমরা কমেন্টগুলো দেখবো না মাঝে মধ্যে এসে। চলো দেখি, এবার দেখা যায় আমরা হচ্ছে যদি 2 নম্বর জায়গার মধ্যে আসি, ধরো আমরা হচ্ছে 3টা পরমাণু নিলাম। সাপোজ আমরা একটা পরমাণু নিলাম হচ্ছে কার্বন, একটা পরমাণু নিছি হচ্ছে আরেকটা কার্বন নিছি, আরেকটা জায়গার মধ্যে একটা নাইট্রোজেন নিছি আর কি আমরা এখানে। তো তখন কি হলো, ধরো এই কার্বনটাকে লিখলাম 6, এখানে রাখছি হচ্ছে 12, আবার এই কার্বনকে লিখছি হচ্ছে 6, এখানে লিখছি হচ্ছে 13, নাইট্রোজেনটাকে লিখছি হচ্ছে 7, আর এখানে লিখতেছি হচ্ছে 13। ধরো যে এইভাবে লিখছি আর কি। এভাবে লিখলে প্রবলেমটা কি হয়েছে, একটা জিনিস খেয়াল করে দেখো, 3টাই তো ডিফারেন্ট ডিফারেন্ট করে পরমাণুর কথা বলছে আর কি, বাট এইটার দেখো পারমাণবিক সংখ্যা কত 6, এইটারও দেখা যাচ্ছে পারমাণবিক সংখ্যা কত 6, তাই না? আর এইটার পারমাণবিক সংখ্যা কত আসলে, এইটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। বাট খেয়াল করে দেখো একটা জিনিস, এইটার ভর কত, এটার ভর কত, এইটার ভর হচ্ছে 13, আবার এইটার ভর কত, এইটার ভর হচ্ছে আবার 13। ব্যাপারটা এরকম টাইপের না? আচ্ছা, তো এখানে একটা মিল আছে, তো সবাই আমরা সেটা মোটামুটি জানি, তবুও আমরা এগুলো একটু একটু করে জানার চেষ্টা করবো আর কি। এই জায়গায় আমরা যেন কি দেখলাম, এই দুটার মধ্যে দেখলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, দেখলাম হচ্ছে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে একই, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে এইখানে একই, এই দুটার জন্য হচ্ছে একই, তাই না? আচ্ছা, এইখানে যখন গিয়ে আমরা দেখলাম তখন কি দেখলাম, এখানে দেখলাম পারমাণবিক ভর, পারমাণবিক ভরটা যেটা আছে ওদের, তো সেই ভরটা করে আবার হচ্ছে এখানে একই। তাহলে এদের মধ্যে কি একই আছে একটু বলো তো দেখি, এদের মধ্যে কি একই আছে? এই যে এই কার্বন আর এই নাইট্রোজেনের মধ্যে কোনটা আসলে একই আছে আর কি, এটা তোমার 9-10 থেকে জানা ছিল, তো এই জন্য একটু জানতে চাচ্ছি তোমার কাছে, বলো তো এদের মধ্যে কোনটা আসলে একই আছে, কি মনে করো? বলেন কি একই আছে এখানে? এক্স্যাক্টলি, এখানে একই আছে আসলে কি, এদের মধ্যে একই আছে হচ্ছে, খেয়াল করে দেখো এখানে নিউট্রন সংখ্যা হলো 6টা, এখানেও নিউট্রন সংখ্যা আসলে কয়টা, 6টা আর কি। তার মানে যদি আমরা এখানে লিখি একটু যে এখানে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাটা হলো একই, নিউট্রন সংখ্যা হলো একই, রাইট? এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, যদি আমরা এটা বলি যে এই দুইটাকে যাদের মধ্যে পারমাণবিক সংখ্যাটা একই থাকতেছে, এই দুইটার সেটটাকে আমরা কি বলতে পারি, এই দুইটার সেটটাকে আমরা একটা কথা বলতে পারি, এদেরকে পরস্পরে কি বলে, আইসোটোপ বলে আর কি। কি বলা হয়? আইসোটোপ বলে। আচ্ছা, এদের মধ্যে কি সমান আছে? এদের মধ্যে দেখা যায় ভর সংখ্যাটা সমান আছে আর কি। এদের মধ্যে কি সমান আছে? এদের মধ্যে হচ্ছে ভর সংখ্যাটা সমান আছে, এদের মধ্যে হচ্ছে ভর সংখ্যাটা হচ্ছে সমান আছে আর কি, ভর সংখ্যাটা সমান আছে। তখন যদি ভর সংখ্যা কোথাও যদি সমান থাকে, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় আইসোবার বলা হয় আর কি। তখন তাকে কি বলা হয়, আইসোবার বলতেছে, তাই না? তাহলে এই যে নাইট্রোজেন আর এই কার্বন, এটা 13 আর এটা 13 যখন আছে, যখন তাদের ভর দুইটা সমান, তখন একটার সাপেক্ষে আরেকটা আমরা কি বলতেছি, আইসোবার বলতেছি আর কি। আচ্ছা, যখন তাহলে এই দুটো যদি কখনো সমান হয়, যখন নিউট্রন সংখ্যাটা একই থাকতেছে দুইটার মাঝে, তখন আমরা সেটাকে কি বলতে পারি, বলো তো একটু ভালো করে। তখন সেটাকে আমরা তাহলে কি বলতে পারি, তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আইসোটোন বলতে পারি আর কি। কি বলতে পারবো, আইসোটোন বলতেছে আর কি, তাই না? এরকম। তাহলে আমরা এখান থেকে 3টা জিনিস ধরো যে পাইছি, যদি পরমাণুগুলোকে আমরা একটু যদি অ্যানালাইসিস করতে বসি তখন এইগুলো জিনিস পাই। একটা হচ্ছে কি বলতো, একটা পাইলাম আইসোটোপ পাইলাম, একটা পাইলাম হচ্ছে আইসোবার পাইলাম, একটা পাইছি হচ্ছে আইসোটোন পাইছি আর কি, তাই না? তো আইসোটোন যখন ছিল তখন নিউট্রন সংখ্যাটা আসলে একই ছিল আর কি, নিউট্রন সংখ্যাটা একই ছিল। তার মানে একই কি কি ছিল এটা একটু লিখতে চাই, চলো একটু দেখে আসি। যদি আমরা আইসোটোপ যখন বলতেছিলাম তখন একই ছিল কি আসলে, তখন একই ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা হচ্ছে একই ছিল আর কি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা একই ছিল। যখন আমরা আইসোবার পাইলাম তখন কি যেন একই ছিল, তখন ছিল হচ্ছে পারমাণবিক ভর যেটা ছিল এইটা হচ্ছে একই ছিল, পারমাণবিক ভরটা আসলে একই ছিল। আর যখন আইসোটোন পাইলাম তখন কি পাইছিলাম সমান আসলে তাদের মধ্যে কি পাইছিলাম, নিউট্রন সংখ্যাটা আসলে একই পাইছিলাম আর কি, তাই না? আচ্ছা, তাহলে আইসো শ্রেণীর মধ্যে বা আইসো ফ্যামিলির যদি আমরা কথাবার্তা বলি, তাহলে শুধুমাত্র কি এগুলোই আছে, নাকি অন্য কিছুও আছে? দেখি, এটার মধ্যে শুধু এগুলোই না, এটার মধ্যে ধরো যে আইসোমার আছে, পাশাপাশি তোমার কাছে তুমি এগুলো খুঁজতে গেলে আরও দেখবা
আইসোস্টারও আছে আর কি, তাই না? এগুলোও আছে, বাট এগুলো ভাইয়া আপাতত বলতেছি না, আগে এগুলো ভাইয়া বলতেছি না। একটা কাজ তোমাকে দিতে চাই, এগুলো একটু তোমার কাজ রাখা দরকার। কেন? এই দুটো তুমি নিজে একটু করবা, করে পরবর্তীতে বা জানার পরে তুমি একটু কমেন্ট করে যাবে আর কি, এরকম। বা তুমি আসলে গ্রুপের মধ্যে এটা সাবমিট করতে পারলা। কেন আসলে তোমার কাজ দিতেছি? দেখো, এটা তো তোমার আগের থেকে জানাই ছিল। তো তোমার হাতে মাত্র একটা মোবাইল আসছে, তোমরা যারা এইচএসসিতে উঠছো, বা তোমরা হয়তো আগের থেকে তোমার কাছে মোবাইলটা আছে। তো এখন তো আসলে ইন্টারনেটের যুগ, অনেক দূর আগায় গেছে, টেকনোলজির যুগ অনেক দূর আগায় গেছে আর কি। তো মোবাইল আমাদের হাতে থাকা তো আসলে দোষের কিছু না, রাইট? বাট এই মোবাইলটাকে কীভাবে আসলে ইউজ করতে হবে এটাও জানা একটা দোষের কিছু, তাই তো? তোমার যেটা যদি জানা যদি না থাকে, এটা একটা বড় দোষের কিছু আর কি। তো ধরলাম এটা তোমার কাছে জানা ছিল, বাট এটা তোমার কাছে জানা নাই। তুমি এখন একটা কাজ করবে কি, এটা তুমি গিয়ে তোমার চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করো, অথবা তুমি গুগল থেকে বের করে একটা অথেন্টিক সোর্স থেকে জিনিসটাকে কালেক্ট করে তুমি একটু জিনিসটাকে ড্রপ করলে আর কি। তাহলে তোমারও জানা হইলো, তাহলে তোমার রেসপেক্টে আবার অন্য কারো জানা হয়ে গেল আর কি। তো এই জন্য তোমাকে বলতেছি যে তুমি একটু চাইলে এই কাজটা নিজে নিজে একটু করবা, এই কাজটা তুমি একটু নিজে নিজেই করবা আর কি, ঠিক আছে? এই কাজটা তুমি নিজে নিজেই একটু করবা, বাট একদমই নতুন কিছু, ঠিক আছে? আমাদের যে ফাউন্ডেশনের জন্য এই দুটো আপাতত জানার দরকার নেই, এই জন্য আমি এটাকে আসলে একটু এড়াই যাইতে পারতেছি। একটু সামনের দিকে যাই চল। এবার আমরা তো পরমাণু দেখছি, তো পরমাণু দেখার পরে কি হলো, পরমাণুগুলোর মধ্যে যদি দুইটা পরমাণু আমরা পাই, তো তখন ওদের মধ্যে কিছু মেলবন্ধন থাকে, তো তাদের মধ্যে একটা সাপেক্ষে আরেকটাকে অন্য নামে ডাকা হয় আর কি। ব্যাপারগুলো তো এরকমই। আচ্ছা, কিন্তু পরমাণুর অভ্যন্তরে যদি আমরা যাইতাম, অর্থাৎ যদি পরমাণুটাকে নিয়ে যদি আমরা ভাঙতাম, তো তখন তাহলে আর কি কি পাওয়া যাইতো, এটা অলরেডি আমরা জানি। তবুও আমরা একটু এইটাকে পড়তে চাই। পরমাণুর যদি অভ্যন্তরে আমরা যদি যাই, তখন এইটাকে ভাঙলে আরও কী কী পাওয়া যায়, চলো একটু দেখে আসি একটু আমরা, ঠিক আছে? একটু ভালো করে দেখি। পরমাণুকে যদি আমরা ভেঙে ফেলি, কয়েক ধরনের কণিকা পাই, একটা ধরো যে কি পাই, স্থায়ী কণিকা পাই, স্থায়ী কণিকা পাই। আচ্ছা, আজকের ক্লাসটা সম্পর্কে একটু বলে রাখি। জিনিসগুলো তোমার কাছে 9, 10-এ পরিচিত ছিল, হয়তো তোমার কাছে এখনও পরিচিত লাগতেছে, বাট ক্লাসটা যত টাইম বাড়বে আস্তে আস্তে আমরা অনেক ডেপথে ঢুকবো, ওই জিনিসগুলো হয়তো তোমার কাছে পরবর্তীতে ক্লিয়ার হইতেও অনেক ঝামেলা লাগবে আর কি। এই জন্য তোমাকে বলবো যে আস্তে আস্তে আমি তোমাকে যেভাবে লেভেল থেকে আপ করার চেষ্টা করতেছি, তুমি একটু ওইভাবে আমার সাথে কানেক্টেড থেকো, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে? ওকে, কি বলতেছিলাম, স্থায়ী কণিকা পাওয়া যায়। এর বাইরে আবার এখান থেকে কি কি পাওয়া যায়? এর বাইরে হচ্ছে এখান থেকে পাওয়া যায় হচ্ছে অস্থায়ী কণিকা পাওয়া যায়, এখান থেকে অস্থায়ী কণিকা পাওয়া যায়, পাইলাম। আচ্ছা, এর বাইরে এখান থেকে আবার কি পাওয়া যায়? এখান থেকে হচ্ছে কম্পোজিট কণিকাও পাওয়া যায় আর কি, এখান থেকে কম্পোজিট কণিকাও পাওয়া যায়। তাহলে যদি তুমি একটা পরমাণুকে যদি ভেঙে ফেলো, বা এটাকে যদি আর এর অভ্যন্তরে তুমি যদি যাও, এটা তো আসলে একটা ইটের টুকরা না যে আমি ভেঙে ফেলতেছি, মানে এর অভ্যন্তরীণ গঠন তুমি যদি দেখতে চাও, তখন তুমি দেখবা আসলে এরকম 3 ধরনের জিনিস পাওয়া যাইতেছে। তো 3 ধরনের জিনিস পাওয়া যায়। তাহলে আমরা এক এক করে শুরু করি, যে কম্পোজিট কণিকা, অস্থায়ী কণিকা আর স্থায়ী কণিকা। আচ্ছা, আগে যদি বলি কম্পোজিট কণিকা কোনগুলা, কম্পোজিট কণিকাগুলো হচ্ছে কোনটা? একটা হইল আলফা কণা, হচ্ছে কম্পোজিট কণিকা। আরেকটা কি আছে? আরেকটা ধরো যে ডিউটেরন কণা, আরেকটা হলো কীরকম, ডিউটেরন কণা। এটা হচ্ছে তোমার কাছে কি, এটা হচ্ছে তোমার কাছে কম্পোজিট কণিকা। তো তুমি কম্পোজিট কণিকা দুইটা তুমি নাম জানছো আর কি। তো কম্পোজিট কণিকার মধ্যে আলফা কণাটা তোমার কাছে একটু পরিচিত আছে, কি যেন সেটা, ওই দ্বিধনাত্মক মানে দুইটা ধনাত্মক চার্জ আছে, হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে আলফা কণা বলা হয় আর কি, ঠিক আছে? তার মানে ওইখানে দুইটা প্রোটন আছে, বাট কোনো ইলেকট্রন নাই, শুধু নিউক্লিয়াসটাই সেখানে পড়ে আছে। এই জন্য এটাকে কী বলছে আসলে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বলছে আর কি, জানলাম। আচ্ছা, এবার যদি তুমি দেখো অস্থায়ী কণিকা কাকে বলে আসলে, এগুলো অনেকগুলো টাইপেরই আছে, বাট তোমরা কয়েকটা লিখবো। যেমন ধরো মেসন, যেমন ধরো পজিট্রন, এরকম বেশ কিছু আরও আছে আর কি, পাইওন, মিউন, এরকম অনেক কিছু আছে। বাট আমরা সবগুলোর দিকে আপাতত যাচ্ছি না, মানে আমাদের জন্য এই মুহূর্তে লাগবে না, তাই না? আচ্ছা, আবার ধরো অস্থায়ী কণিকার কথাও জানলাম, বাট আমাদের এটা লাগবে, স্থায়ী কণিকাটা আমাদের লাগবে আর কি। এটা হচ্ছে আমাদের আজকে ইন্টারেস্টের জায়গা হচ্ছে এটা। স্থায়ী কণিকাগুলো কোনগুলো যেন আছে? যেমন ধরো আমাদের কাছে কি আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, আচ্ছা, এই যে পেন কলম আছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, একটু যদি দেখি। সো প্রোটন আসলে কেমন? পজিটিভ চার্জযুক্ত,
ইলেকট্রন আসলে কেমন, নেগেটিভ চার্জযুক্ত, আর নিউট্রনের ক্ষেত্রে কোনো আসলে চার্জ নাই, চার্জ নিরপেক্ষ আর কি, ওটা তো এরকমই। আচ্ছা, এটা আমরা কার কথা বলতেছি, এদের চার্জের কথা বলতেছি আর কি, এদের চার্জের কথা বলতেছি। এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, নিউট্রনগুলোর ক্ষেত্রে কোনো চার্জ থাকে না, কোনো চার্জ থাকে না। আচ্ছা, তাহলে এদের মধ্যে থেকে কার ভর কত, কোনটা কার তুলনায় কত গুণ না গুণ, এরকম তো আমরা জানি, এটা মোটামুটি আমাদের ধারণা একটা আছে। বাট আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা হলো আজকে এইটা, যে আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা পরমাণুর ভিতরে আসলে আবার কোথায় থাকে, এইটা হচ্ছে আজকের জানার একটা বড় আগ্রহ। ওই পরমাণুর মডেলগুলো সম্পর্কে তোমরা জানছো, দুইটা মডেল আছে, সেই মডেলগুলোর মধ্যে থেকে ইলেকট্রন প্রোটনের অবস্থানের কথাবার্তাও বলছে। বাট আরও যদি ক্লিয়ারলি জানতে চাই ইলেকট্রন প্রোটন নিউট্রন আসলে কোথায় আছে আর কি, তুমি মনে করিও না যে এই এই জিনিসগুলো তুমি যেটা মাত্র এখন শুনতেছো, এই জিনিসগুলো যে তোমার এইচএসসি পর্যায়ের জিনিসপত্র না, এটা ভাইবো না আর কি, বা এইচএসসি পর্যায়ের জিনিসপত্র তুমি এটাও ভাবার দরকার নেই। তুমি জাস্ট ভাববা কি, তুমি এখন এইচএসসিতে রসায়নটা শুরু করার জন্য তোমার এতটুকুই আসলে লাগবে, সো দ্যাটস ওয়াই তুমি এটা ভাবতেছো, ঠিক আছে? আপাতত তুমি আমার সাথে চলো। কি বলতেছে কথাটা, যে এই তিনটা জিনিস একটা পরমাণুর ভিতরে, যেহেতু স্থায়ী কণিকার কথা বলতেছি, একটা পরমাণুর ভিতরে আসলে কোথায় আছে এটা একটু খুঁজে বের করতে হবে। তো চলো একটু দেখি আমরা এই এক্সপ্লোরেশনটা করে আসি, ইলেকট্রন প্রোটন নিউট্রন আসলে কোথায় থাকে। যেমন ধরো আমাদের কাছে একটা মডেলের কথাবার্তা বলছিল, একটা মডেলের কথাবার্তার মধ্যে কি বলছিল, সেই রাদারফোর্ড সাহেব, এটা হচ্ছে পরমাণুর সেন্টার বা নিউক্লিয়াস, যেখানে আছে কি প্রোটন আছে আবার নিউট্রনও আছে, এগুলোর বাইরে আবার আছে কি কক্ষপথ আছে, এগুলো আবার বোর এসে বলে গেছে এরকম কক্ষপথের সংখ্যা অনেকগুলো আছে, কক্ষপথের সংখ্যা অনেকগুলো আছে, এগুলোর মধ্যে নাকি আবার ইলেকট্রন আছে আর কি। তাহলে এই তো মোটা দাগে আমরা অবস্থান পেয়ে গেছি। তাহলে ভাইয়া তুমি মানে এত স্পেশাল হওয়ার কারণটা কি, সাসপেন্স আসলে কিছুটা হলেও আছে, চলো একটু দেখি আমরা কীরকম। সেটা হলো এরকম যে ইলেকট্রন যেমন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আরও উপরেও থাকতে পারে, অনেকগুলো জায়গায় থাকতে পারে আর কি। তাহলে ইলেকট্রন কোথায় আছে এই জায়গাটাকে আমাকে খুঁজে বের করতে হবে আর কি। তাহলে কোয়েশ্চেন হলো এখানে কীরকম, কোয়েশ্চেন হলো কীরকম যে ইলেকট্রনের অবস্থানটা আমাকে সঠিকভাবে নির্ণয় করতে জানতে হবে আর কি। ইলেকট্রন অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে জানতে হবে। দেখি আগে একটু দেখো তো ইলেকট্রনটা কোথায় আছে এই জায়গাটার থেকে। এইটা যদি একটা কেন্দ্র হয় তো সেই কেন্দ্র থেকে এই পরিমাণ দূরত্বের মধ্যে আছে, ধরলাম এখান থেকে আর রেডিয়াস করে একটা বৃত্তাকার পথে ইলেকট্রনটা ঘুরতেছে, তার মানে কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধে অবস্থান করতেছে। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধে যখন থাকে তখন একটা বৃত্তাকার পথ একটা তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো তার মানে এখানে একটা নির্দিষ্ট আকার যদি আমি পার করে ফেলি বা নির্দিষ্ট একটা আকার যদি চলে যায়, তখন আমি একটা ইলেকট্রনকে পাইতে পারি আর কি, মানে একটা আকারের সাথে একটা কানেকশন আছে, যেহেতু ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল হয়েছে, তার মানে একটা আকারের সাথে একটা কানেকশন আছে আর কি, পাইছি। এখন ইলেকট্রনটাকে পাওয়ার পরে এই গোল জায়গাটার মধ্যে ইলেকট্রন আছে, বাট এই গোল জায়গার ঠিক কোন জায়গায় আসলে ইলেকট্রনটা আছে, ধরলাম এই জায়গাটায় আছে। তাহলে এই জায়গাটা আবার কীরকম, এই জায়গাটা তো আমি তো একটা রেখা এখানে দিছি, বাট এই জায়গাটা তো একটা 3 ডাইমেনশনাল জায়গা, তাই না? এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, তিনটা যদি এক্সিস নিতাম তখন যেটা হতো 3 ডাইমেনশনাল একটা স্পেস। যেমন ধরো মাঝখানে একটা জিনিস ধরে দাঁড়ায় আছে, এই মুহূর্তে এই জায়গায় ধরে আছে, তো এটাকে তুমি ডিভাইড করতে গেলে বা এক্সপ্লেন করতে গেলে তোমার আসলে 3টা ডাইমেনশনে আসলে লাগবে। তার মানে এটা তো 3 ডাইমেনশনাল একটা স্পেসের মধ্যে এখানে ইলেকট্রনটা আছে। তাহলে ওই যে নির্দিষ্ট একটা জায়গায় ইলেকট্রনটা অবস্থান করতেছে না, ওই জায়গাটা আসলে কেমন এইটাকে আসলে ডিফাইন করতে জানতে হবে আর কি। তাহলে ওই জায়গাটাকে ব্যাখ্যা করার জন্য আবার আমার কাছে আরেকটা জিনিস লাগতেছে, যে নির্দিষ্ট একটা আকৃতির খবর জানতে হইতেছে আমাকে, যে ওই আকারের ভিতরে ইলেকট্রনগুলো যেখানে আছে তো ওর আবার আকৃতিটা আসলে কীরকম, এইটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা জানতে হয় আর কি, গেল। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, যে ইলেকট্রন তো জানলাম এখানে, বাট এই যে এরিয়াটা আমি এখানে নিছি, তো এই এরিয়াটা বা এই ভলিউমটা যেটাই বলো না কেন, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল বলতেছি তখন আমরা ভলিউম বলতে হয় আর কি। তো তখন আমাদের কাছে কী দাঁড়াইতেছে এই জায়গাটায়, যে এই জায়গা বা ইলেকট্রন কেমনভাবে আছে, তার মানে 3 ডাইমেনশনাল স্পেসে ওইটাকে আবার ভাগ করতে হবে আর কি। ভাগ করলে তখন বোঝা যাবে যে এক্স এক্সিস বরাবর কোন দিকে আছে, ওয়াই এক্সিস বরাবর কোন দিকে আছে, এইটা বোঝা লাগবে। তার মানে এর মাঝখানে আবার ঝামেলা, যে ইলেকট্রনটা এর মাঝে মাঝে কোথায় আছে আর কি। তার মানে ওইটাকে আমরা বলতেছি যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনগুলো কোন জায়গায় আছে আর কি। তাহলে 3টা জিনিস লাগতেছে। এবার ধরো আমরা একটু অ্যানালজি চিন্তা করি, এখান থেকে জার্নি শুরু করে আমরা একটা নির্দিষ্ট আর দূরত্বে গিয়েছি, গিয়ে দেখতেছে ইলেকট্রন ঘুরতেছে, পাইছি। ঘূর্ণায়নের মনের মধ্যে বলতেছি যে জায়গার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা ফিক্স করে ফেলছি, ওই জায়গার মধ্যে নাকি ইলেকট্রন আছে, তো ওটাকে আমরা ধরো যে আকৃতির সাথে মিলে তুলনা করছি আর কি। ওইটার ভিতরে আবার ইলেকট্রন আছে, এইটাকে প্রকাশ করার জন্য বলছি কি আবার,
থ্রি ডাইমেনশনাল স্পেস বলতেছি, ওই জায়গার মধ্যে ইলেকট্রনের ওরিয়েন্টেশনগুলোকে আমাকে আসলে চিন্তা করতে হবে আর কি, তাই না? গেলাম, তো গিয়ে দেখতেছি ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, মানে একটা চার্জিত কণা, তার মানে ওর একটা ঘূর্ণনের আবার একটা দিক আছে, তাই না? একটা চার্জিত কণার কি থাকে, ঘূর্ণনের একটা দিক থাকে, হয় সে ক্লকওয়াইজ ঘুরতেছে অথবা সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে আর কি, এই দুটাতে। তার মানে 3 নাম্বার পয়েন্টে, মানে 4 নাম্বার পয়েন্টে আমার কাছে এসে আবার জানতে হবে যে ইলেকট্রনটার স্পিন কীরকম আছে বা ইলেকট্রনটা কীভাবে ঘুরতেছে। তার মানে কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে বের করার জন্য আমার কাছে মোটামুটি এই 4টা জিনিসের অ্যান্সার জানা লাগে, যে আকারটা কীরকম, ওর আকৃতি যে জায়গায় আছে ওটা আকৃতিটা কীরকম, তারপরে জানতে হচ্ছে যে ওই আকৃতির ভিতরে থ্রি ডাইমেনশনাল স্পেসে ওর ওরিয়েন্টেশনগুলো আসলে কীরকম, তারপরে হচ্ছে সেখানে আবার নির্দিষ্ট জায়গাটা যেটা লক করলাম ওই জায়গায় ইলেকট্রনটা আবার কেমনভাবে ঘুরতেছে আর কি। তো তখন আমি কোনো একটা পরমাণুতে নির্দিষ্ট কোনো একটা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে জানতে পারবো। এখন বলো, তাহলে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে যখন বের করতে চাইতেছি তখন তখন আমার কাছে কী জিনিসটা লাগবে বা কোন জিনিসটা লাগবে, চাইলে একটু কমেন্ট করতে পারো, একটু হালকা কমেন্ট পরে আসতে পারি, ঠিক আছে? বলো। হ্যাঁ, পজিটিভ এসের ভাই ব্রাদার বলতেছে যে কমেন্ট কেম শর্ট করে আসছি, খুবই ভালো। ওকে, আপাতত তোমার 27 ব্যাচ যারা আছো তারা একটু আমাকে এটা বলো, 27 ব্যাচ যারা আছো তারা একটু আমাকে বলো এটা, বা 26 ব্যাচও বলতে পারো, যে তাহলে হচ্ছে ইলেকট্রনের এই জায়গা অবস্থাটা বের করার জন্য এই 4টা জিনিস লাগতেছে, তাহলে এই 4টা জিনিসের জন্য তাহলে আমাকে কি লাগবে, তাহলে আমার জন্য কি লাগবে বলো তো একটু, কি লাগবে, কি লাগবে একটু দেখি। ওকে, কি লাগবে? হ্যাঁ রাইট, কি লাগবে জানো, কোয়ান্টাম সংখ্যা লাগবে, তাই তো? আচ্ছা, তার মানে কোয়ান্টাম সংখ্যা কি জিনিস এইটা একটু আমাদেরকে একটু হালকা পাতলা জানতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো আর কি। তাহলে ইলেকট্রনের অবস্থানটা সঠিকভাবে বের করার জন্য আমাদের একটা সংখ্যা লাগতেছে, সেই সংখ্যাটা জানতে হবে, তার সংজ্ঞা কি আসলে কোয়ান্টাম, কোয়ান্টাম সংখ্যা বলে আর কি, কোয়ান্টাম সংখ্যা বলে। এখন কোয়ান্টাম এই শব্দটার সাথে সবাই কি পরিচিত আছি, কোয়ান্টাম জিনিসটা কি আসলে, কোয়ান্টাম জিনিসটা কি, কেউ কি পরিচিত আছে এটার সাথে, আমরা পরিচিত আছি যে কোয়ান্টাম জিনিসটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা, কোয়ান্টামটা যদি এক কথায় যদি বলি, যদি আমরা ইংরেজিতে শিখতে যদি যাইতাম, হ্যাঁ, যদি আমরা ইংরেজিতে যদি শিখতে যেতাম তখন কি হইতো, সিঙ্গুলার বলতে পারতাম কোয়ান্টাম শব্দটাকে, আর কোয়ান্টামের আবার প্লুরাল শব্দটা হচ্ছে কোয়ান্টা বলে আর কি। তো জাস্ট ছোট্ট একটু আমরা এক্সাম্পল মাধ্যমে একটু শিখে রাখি, কি বললাম যেন, সিঙ্গুলার পড়লে তো বুঝছো নাকি, সিঙ্গুলারটা হলো কোনটা, কোয়ান্টাম, আর তুমি যদি আসলে প্লুরালটা বলতে চাইতো তখন সেটা কি হইতো, সেটা হচ্ছে কোয়ান্টা হইতো আর কি, বুঝতে পারতেছি? আচ্ছা একটু বলি, হ্যাঁ, দুটো শব্দের কথা বলতেছি, একটা হলো এখানে যেহেতু তুমি প্রথমবার শিখতেছো, এটা আবার তোমার সব জায়গায় কাজেও লাগবে, কোয়ান্টাম, আরটা বলতেছি হলো কোয়ান্টা, কোয়ান্টা, ঠিক আছে? তো কোয়ান্টা যেটা, এইটা হচ্ছে আমাদের কাছে প্লুরাল, এটা হলো আমাদের কাছে আসলে সিঙ্গুলারটা আর কি। মানে একটা যদি ছোট্ট জিনিস নিয়ে কথা বলি তখন সেটা হলো কি আসলে কোয়ান্টাম, বা যদি অনেকগুলো জিনিস একসাথে নিয়ে বলি তখন আসলে কি বলতেছি, কোয়ান্টা বলতেছি আর কি। তো এটা আসলে কেমনে বুঝতেছি, আবার কীভাবে বুঝাবো তোমাকে, ধরো সূর্য থেকে তোমার কাছ থেকে নিরবিচ্ছিন্নভাবে কি আসতেছে, আলো আসতেছে, তো আলো আবার ওখান থেকে কিভাবে আসে, ঠিক আছে? আলো ওখানে আসে কিভাবে, প্যাকেট আকারে আসে আর কি, তাই তো? মানে আলোর তো একটা শক্তি, তো শক্তির একটা প্যাকেট আকারে করে করে আসতেছে, তো ছোটো ছোটো এরকম করে অনেকগুলো প্যাকেট আকারে আসে, ওই যে ছোটো ছোটো যে শক্তির প্যাকেটগুলো আসতেছে ওই শক্তির প্যাকেটগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম বলে। আর আর ওই সব প্যাকেটগুলো সবগুলোকে একসাথে যোগ করলে যেটা হয় এটাকে বলতেছে একটা কোয়ান্টা বলতেছে আর কি, জিনিসটা হচ্ছে এরকম টাইপের, বুঝতে পারছো? তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে আমরা তুলনা করতেছি কার সাথে, আলোর সাথে আর কি। ওদের সাথে আমরা এই যে ক্লাসিক্যাল মেকানিক্সের জিনিসপত্র যেগুলো আছে, যে একদম বড় বড় বস্তুকণা দৌড়াদৌড়ি করতেছে, এদের সাথে মিলানোর দরকার নেই, বুঝতে পারছো ঘটনাটা? এটা হচ্ছে যে ওই কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র, মানে ছোটো ছোটো জিনিসপত্রগুলোর সাথে মিলে যাবে আর কি এখানে। সো এটার সাথে আসলে আমরা এই যে বল ঢেলে দেওয়া, বল ছুড়ে দেওয়া, কে কোন বাসায় থাকি, এগুলো আসলে উদাহরণ দিয়ে লাভ নেই, বুঝতে পারছো? কারণ মোটামুটি তুমি এটাই মনে রাখো আর কি, যে কোয়ান্টাম মানে হলো কি ছোট্ট শক্তির প্যাকেট, ঠিক আছে? ছোট্ট শক্তির প্যাকেট এইটা। তো ইলেকট্রন যখন যাতায়াত করবে তখন ছোট্ট শক্তি ওই প্যাকেটটা আসলে সে ছেড়ে দিবে অথবা সে গ্রহণ করবে আর কি। তোমরা তো মনে হয় দেখছো, খেয়াল করছো মনে হয় এরকম, যে ছোটোবেলায় 19 দেখছো এখান থেকে একটা ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়
আবার উপর থেকে যখন নিচে আসে তখন এখানে বলা হয়তো যে কি এরকম এইচ নিউ পরিমাণ এনার্জি শোষণ করে গেছে বা এখান থেকে বিকিরণ করে আসছে আর কি, ঠিক আছে, ওই ইলেকট্রনের যাতায়াতের মাধ্যমে ওই শক্তির কিছু ট্রান্সফার এখানে কানেক্ট করতো আর কি। তো আমরা যেহেতু ওইটার ডিটেলসে যাবো না, আমরা আরেকটু সামনে থেকে শুরু করবো, চলো একটু দেখি। সো কোয়ান্টাম সংখ্যা কাকে বলতেছে, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এই সংখ্যাটা একটু লিখে দেওয়াটা দরকার আছে, এই জন্য একটু লিখবো। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে সংখ্যার সাহায্যে কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়, ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়, সেই সংখ্যাকে কি বলা যায় হচ্ছে, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি একটু ছোট করে লিখলাম, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে ইলেকট্রনের অবস্থানটা আমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো সেই কোয়ান্টাম সংখ্যা যেটা পাইছো তুমি, তো সেই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকারের হয় আর কি। সেই কোয়ান্টাম সংখ্যাটা হয় হচ্ছে কয় প্রকারের, আমরা এই পাশে দেখছি না 4টা জিনিসপত্র লাগে, হ্যাঁ, 4 প্রকারের হয় আর কি। কয় প্রকারের হয়, 4 প্রকার। তাহলে কি কি টাইপের হয় একটু চিন্তা করে দেখো। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তোমরা এটা ছোটবেলায়ও পড়ছো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে একটা পাইলাম। 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বারটা কি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বারটা কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তার মানে আমার কাছে 4টা জিনিস ছিল, তো 4টা পাইছি আমরা এখান থেকে, ঠিক আছে, 4টা কোয়ান্টাম সংখ্যা। তার মধ্যে এবার একটু আসো ভালো করে একটু বুঝি। প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এন দিয়ে প্রকাশ করা হয়, স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা ওদের কাছে ওই পাশে 4টা জিনিস ছিল, তার মানে অলরেডি বুঝতে পারতেছো যে ওই 4টা জিনিস এর সাথে আসলে কোনো না কোনোভাবে কানেক্টেড। কীভাবে কানেক্টেড, এন দিয়ে আমি আসলে মোটামুটি পরমাণুটার ক্ষেত্রে যে জায়গায় ইলেকট্রনটা আছে ওই কক্ষপথটার আকার বুঝি আর কি, নট পরমাণুটার আকার। কি বুঝি, যে কক্ষপথের ইলেকট্রন আমি বের করতে চাইতেছি বা তার অবস্থান বের করতে চাইতেছি তার আকারটা আমি বুঝি, ঠিক আছে। আর এল দিয়ে আমি কি বুঝি, এল দিয়ে ওই কক্ষপথের ভিতরে ইলেকট্রন যেখানে আছে তার আকৃতিটা আমি বুঝি, ওই কক্ষপথের ভিতরে ইলেকট্রন যে আছে সেইটার আকৃতিটা আমি বুঝি। আবার যদি আমরা দেখি ওই নির্দিষ্ট আকৃতির ভিতরে 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনগুলো কীরকম আছে, তো সেইটা আমি ভালো করে বুঝি। 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক দিকবিন্যাস লিখে রাখতে পারো, সমস্যা নেই। আর এইটা দিয়ে তুমি কি বুঝো, এটা দিয়ে তুমি হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন তুমি বুঝো আর কি। ইলেকট্রনের ঘূর্ণন বুঝতেছো, মানে ঘূর্ণনটা কোন দিকে আছে এটা বুঝতেছো, তাই না? ইলেকট্রনের ঘূর্ণনটা বুঝতেছো আর কি, তুমি এখান থেকে বুঝতেছো। তাহলে কোনটা দিয়ে কি বোঝায় এটা তোমাদের কাছে এখন একটা ক্লিয়ার। পাশাপাশি যেহেতু তোমরা আগের থেকে কিছুটা হলেও জানো, না জানলেও সমস্যা নেই, আমরা এখানে লিখবো এখান থেকে যে প্রত্যেকটা সংখ্যা যেহেতু সংখ্যা, তাই না, ওদের অবশ্যই প্লাস মাইনাস ভ্যালু থাকার কথা, হাফ টাফ এগুলো তো হওয়ার কথাই আর কি, মানে 1 2 3 4 এর সাথে কানেক্ট হওয়ার কথা। এই এন এর মানটা যেটা হয়, এন এর মানটা কি হয়, 1 2 3 4 অমুক তমুকভাবে আগাইতে থাকে, এটা হচ্ছে এন এর মানটা, ঠিক আছে। এল এর মানটা কি হয়, এল এর মানটা না, এটা চমৎকার একটা মান, এটা নিয়ে আজকে আমরা অনেক আলোচনা করব। এন এর মানটা কি হয়, শূন্য থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। যদি কারো জানা থাকে তোমরা চাইলে এখান থেকে একটু কমেন্ট করে জানাইতে পারো, এই যে n-1 যে বলছে এই জিনিসটার মানে কি, কারো এটা জানা আছে কিনা আর কি, কারো এটা জানা আছে কিনা। যদিও আমরা কেন তোমাকে এখন জিজ্ঞাসা করতেছি, যদিও তোমাকে ফাউন্ডেশনের জিনিসপত্রগুলোর মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা উচিত না, বাট তবুও জিজ্ঞাসা করতেছি কেন, কারণ তুমি এইটা আগে কিছুটা হলো তোমার জানার কথা আর কি। যদি না জানো সমস্যা নেই, আমরা এটা নিয়ে আলোচনা করব,
বাট এটা তোমার জানা দরকার। আরেকটা জিনিস বলি যে ক্লাস করতে করতে তোমাকে আসলে যখন প্রশ্ন করা হইতেছে, তো এটাকে আসলে খারাপভাবে নেওয়ার কিছু নাই। প্রশ্ন যদি না করা হয় একটা জাতিকে বা একটা মানুষকে, তখন আসলে তার লার্নিং প্রসেসটা আসলে ভালো হয় না আর কি। শুধু আমিই বলে গেলাম সব কিছু, বাট তুমি কিছু করলা না, এটা করলে কোনো লাভ নেই। তোমার মনের মধ্যে আসলে প্রশ্ন জাগতে হবে, অ্যান্ড তোমার মনের থেকে কোনো একটা আসলে উত্তরও আসতে হবে আর কি, সেটা ভুল হোক বা ঠিক হোক, বাট তোমার দিক থেকে কিছু না কিছু একটা আসতেই হবে মাস্ট। তো সেই আশাটার জন্যই ওয়েট করতেছিলাম আর কি। কেউ একটু লিখে দিতে পারো, সমস্যা নেই। কি বললাম যেন, 0 থেকে n পর্যন্ত হয় হচ্ছে এল এর যে সংখ্যাটা এটা। তারপর যদি আমরা দেখি এই যে 3m দিয়ে যেটা বলতে চাইতেছে, এটা আসলে কি হয়? এটা হলো ওই -l থেকে প্লাস এল পর্যন্ত, -l থেকে প্লাস এল পর্যন্ত হয় হচ্ছে m এর মানটা। আর এই এস এর মানটা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা বলতেছি, তো সেটা কি হয়? এটা হয় একটা প্লাস মাইনাস হাফ, মানে একটা প্লাস হয় একটা মাইনাস হাফ হয় আর কি। তো এই হইলো আমাদের কাছে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের কাছে আছে। আচ্ছা, এখন এখন তোমরা আমার একটু বুঝাও বা বলো যে হ্যাঁ, প্রধান শক্তি স্তর সংখ্যা থেকে 1 কম প্রধান, হ্যাঁ এটা তো সত্যি, ঠিক আছে। যাও, তাও চালাকি করে একটা কথা বলছো, এটা ভালো উপস্থিত বুদ্ধির কারণে, যে এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা অরবিট সংখ্যা, সেখান থেকে আসলে 1 কম। বাট এই ফুল জিনিসটা আসলে কি প্রকাশ করে, এটা আজকে লেকচারে জানতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আমরা একটু আসি, এই যে 1 নাম্বার যেটা ছিল না, এই যে 1 নাম্বারটা, এটাকে আমরা চাইলে অরবিট বলতে পারি। অলরেডি ফাহিম বলে ফেলছো, ফাহিম অলরেডি এইটাকে কি বলছো বলো তো, এটাকে তুমি অলরেডি প্রধান শক্তি স্তর বলে ফেলছো 1 নাম্বার দিয়ে, তাই না? যেটাই আকার বুঝাইতেছে সেটা আসলে অরবিটকেই নির্দেশ করতেছে, তাই না? আর এইটাতে, এইটা দিয়ে আসলে কি নির্দেশ করতেছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা দিয়ে, এইটা দিয়ে আসলে সাবশেল, এইটা দিয়ে আসলে সাবশেল, পাশাপাশি এটাকে আমরা কি বলতে পারি আবার, সাবশেল যেমন প্রকাশ করে, পাশাপাশি এটা আবার অরবিটালও প্রকাশ করতে পারে আর কি। বাট আমি আপাতত সাবশেল লিখবো, বাট ডিফারেন্স বিটুইন সাবশেল অ্যান্ড অরবিটাল উইল ডিসকাস অ্যাবাউট দিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আর এম, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো দিয়ে কী প্রকাশ করে সামনে আসতেছি, কোনো সমস্যা নাই, এখান থেকে অলরেডি আমরা অনেক কিছু ডিসকাস করে ফেলছি। তাহলে এই পেজটাতে আমরা যদি অনেকগুলো লেখা লিখছিলাম, তো সেখান থেকে তোমাকে কিছু জিজ্ঞাসা করা যেতে পারে আবারও, যে আমরা এখানে কি কাজ করতেছিলাম। আমরা এখানে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, তাদের অবস্থানটা আমরা সঠিকভাবে দেখতেছিলাম। এই যে অবস্থানটা আছে কেন্দ্রে প্রোটন আর নিউট্রন, এর বাইরে আছে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে খুঁজে বের করার জন্য আমাকে দেখা যাচ্ছে যে 4টা জিনিসের দরকার পড়তেছে, তাই না? একটা হচ্ছে ওই ইলেকট্রনটা যেখানে আছে সেটা কতটুকু রেডিয়াসে আছে বা কোন আকারটা সে অর্জন করে আছে সেইটা, পাশাপাশি ওটা হচ্ছে ওই জায়গার মধ্যে ইলেকট্রনটা যেটা আছে, তো ওই জায়গাটাগুলোর আকৃতি কীরকম সেইটা, পাশাপাশি ওই জায়গার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে 3টা, মানে ধরো যে 3 ডাইমেনশনাল স্পেসের ওরিয়েন্টেশনগুলো কীরকম, এটা জানার জন্য আমাদের আবার 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা জানতে হবে আর কি এখান থেকে। দেন ওইখানে আবার ইলেকট্রন যেহেতু একটা চার্জিত কণা, তার একটা স্পিন আছে, তো সেই স্পিনটা আবার জানতে হয়, সেটা হচ্ছে কি মানে কোন ডিরেকশনে সে মুভ করতেছে আর কি, সেই জিনিসগুলো জানাতে হবে। তো এই জিনিসগুলো জানার জন্য আমরা কী করলাম, যে এই 4টা জিনিসকে এক্সপ্লেন করার জন্য আমাদের একটা সংখ্যার দরকার পড়ে, তার নাম বলছিলাম আমরা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য কোয়ান্টাম সংখ্যা দরকার পড়ে আর কি, পাইলাম। তো কোয়ান্টাম জিনিসটা কি আর কোয়ান্টা জিনিসটা কি, এটাও ব্যাখ্যা করে আসছি। দেন আমরা এসে বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকারের হয় আর কি, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকারের হয়, 4 প্রকারে কি বলে কি না বলে সব কিছু আলোচনা করা মোটা দাগে শেষ। বাট ছোট্ট একটু কনফিউশন থাকার কথা, এবার চলো আমরা কনফিউশনটা নিয়ে ক্লিয়ার করি আর কি। যেটা যেমন কথা তেমন কাজ, তোমাদেরকে বলছিলাম কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে কিনা তোমরা এল দিয়ে প্রকাশ করতেছো, সেই এলটাকে নির্ণয় করার সময় বলছি হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত আর কি, 0 থেকে n-1 পর্যন্ত। এখন একজন অলরেডি উত্তর একটা দিছ যে ভাইয়া যে এইটা দিয়ে আসলে কি বুঝায়, এটা দিয়ে আসলে SPDF এগুলো বুঝায়, তাই না? তো আমরা একটু এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, সমস্যা নেই, চলো একটু দেখি। হ্যাঁ, এই যে এই এল যেটা না, এই এলটা, এই এল আসলে কি বুঝাইতেছে, এই এল আসলে কি বুঝাইতেছে, এই এলটা আসলে এইটা নির্দেশ করে আমরা একটু এটাকে ইংরেজিতেই লিখতেছি, এটা বাংলা করলে কেমন আসবে দেখা যাবে না, সমস্যা নেই। এইটা এখন তুমি দেখো তো কি বুঝলা এটাতে,
একটু ভালো করে জিনিসটা খেয়াল করো যে একটা নির্দিষ্ট অরবিটালের ভিতরে কতটা কতটা অ্যাঙ্গুলার নোড প্রেজেন্ট আছে, তো সেইটাকে নির্দেশ করতেছে হচ্ছে কে, সেটাকে নির্দেশ করতেছে হচ্ছে এই এলটাকে। তো এইটা আমাদের বইয়ের মধ্যে এভাবে লিখে দেওয়া নাই, সো দ্যাট ইজ হয় কিছু তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা হতে পারে, এই জন্য আমাদের কাছে এটা একটু ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে? একটু ভালো করে জিনিসটা ক্লিয়ার করো, এখান থেকে তোমার অনেক হেল্প হবে। বাট আপাতত তুমি কী হেল্প হবে এটা আসলে এখনই তোমাকে দেখে স্বপ্ন দেখাতে চাইতেছি না। ওই যে তোমাদেরকে তো মানুষ অলরেডি বলে, উত্তেজিত বলে, সো বলছে এই কারণে যে তোমরা আসলে এখনই না কি চিন্তা করতেছো, বুয়েট বা অমুক তমুক চিন্তা করতেছো, তো এগুলো এখন চিন্তা করার দরকার নেই, আবার তুমি শেখো। তো একবার তুমি শিখতে পারলে তুমি সব কিছুর জন্য আসলে নিজে প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবা, দেন তুমি দেখবা তোমার স্বপ্ন আসলে কোথাও আটকে থাকার মতো না আর কি, বাট শেখার আগে জরুরি, ঠিক আছে? এখান থেকে তোমার ঝামেলার কয়টা জায়গায় লাগতে পারে, এক যে ভাইয়া নোট কি, এইটা একটা ঝামেলা লাগতে পারে। আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার কথা ঝামেলা লাগবে না, ওটা আমি ক্লিয়ার করবো, সমস্যা নাই। আরেকটা হচ্ছে যে অরবিটাল নিয়ে ঝামেলা লাগতে পারে আর কি। আগে একটু ক্লিয়ার করে আসি যে তিনটা শব্দ এখানে পাইছি, তাই না? তিনটা শব্দ এখানে পাইছি। একটা বলতেছি হচ্ছে নোট কাকে বলে, এটাকে বাংলায়ও এইভাবেই লেখা থাকবে তোমরা যখন পড়বা, নোট পড়বে এরকম। তারপরে আরেকটা তুমি শব্দ পাইতেছো কীরকম, একটা পাইলা তুমি হচ্ছে অরবিটাল পাইলা, একটা তুমি পাইছো হচ্ছে অরবিটাল পাইছো, বাংলায় লেখা থাকবে এরকম, আরেকটা লেখা থাকবে হচ্ছে সাবশেল লেখা থাকবে, সো সাবশেল পাইছো আর কি। সো এই তিনটা জিনিস কি নির্দেশ করতেছে, জিনিসগুলো আসলে কি, চলো একটু আমরা দেখি। আগে একটু এই দুটো জিনিস দেখে আসে, তারপর এটা নিয়ে ডিসকাস করা যাবে, কোনো সমস্যা নেই। কারো কি এই তিনটার মধ্যে খুব ভালো লেভেলের ধারণা আছে? থাকলে জানাইতে পারো, না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা জানবো আর কি আস্তে আস্তে। একটু দেখি অরবিটাল কাকে বলে, যে একটা পরমাণুর অরবিটের নির্দিষ্ট জায়গায়, মানে অরবিটের ভিতরে যে জায়গায় ইলেকট্রনগুলো থাকে ওই জায়গাটাকে বলতেছে আসলে অরবিটাল, তাই না? একটা পরমাণুর আমরা কি যেন বললাম একটু দেখি, যে এই জায়গাটা যেটা বলতেছে না, এইটাকেই ধরো যে আমরা অরবিটাল চিন্তা করতেছি, যে এই পরমাণুটার এই ইলেকট্রনের জন্য এই কক্ষপথের মধ্যে এই জায়গাতে সেই ইলেকট্রনটা আছে, এটা আমরা হচ্ছে তার অরবিটাল ডিসাইড করতেছে আর কি। আচ্ছা আসো, এখন আমরা কিছু জিনিসপত্র জানি, যেমন ধরো এস, পি, ডি, এফ, এই জিনিসগুলোর নাম আমরা জানি। এরা হলো কি আমাদের কাছে, এরা হলো আমাদের কাছে সাবশেল বা উপশক্তি স্তর আর কি, এটা হচ্ছে আমাদের কাছে সাবশেল। তাহলে অরবিটাল কোনটা, এই যে একটু আগে যে বললাম, ধরো এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এই জায়গাটা 1-এর মধ্যেও থাকতে পারে, এই জায়গাটা 2-এর মধ্যেও থাকতে পারে। তার মানে কি, যদি 1-এর মধ্যে থাকতো তাহলে ওর নাম দিতে হলে 1 সামথিং, মানে 1s বা 1p 1d এরকম টাইপের তো নাকি। আচ্ছা 2-এর মধ্যে থাকলে কি হইতো, 2s 2d 2p 2 মানে 2f এরকম টাইপের, যদিও কিছু হয় না হয় সেটা পরে, আগে তুমি বলো এরকম বলতা কিনা। হ্যাঁ বলতাম। তাহলে যখনই তুমি এই সাবশেলগুলোকে কোনো একটা নির্দিষ্ট অরবিটের সাহায্যে ব্যাখ্যা করতেছো বা বলতেছো, তুমি যখন নির্দিষ্ট অরবিটের সাহায্যে বলতেছো বা ব্যাখ্যা করতেছো, তখন সেইগুলোকে আমরা বলতেছি আসলে কি অরবিটাল বলতেছে, তখন সেইগুলোকে আমরা হচ্ছে অরবিটাল বলতেছে। সো এগুলো হচ্ছে আমাদের কাছে অরবিটাল, আর এগুলোর মধ্যে আছে আমাদের কাছে কি সাবশেল। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তো আমাদের কাছে এই এল এর যে ভ্যালুগুলা, এইটা প্রকাশ করে হচ্ছে ওই নির্দিষ্ট অরবিটালের ভিতরে কতটা নোড আছে সেটা। তাহলে এখন প্রশ্ন হইল নোডটা আসলে কি, তাহলে প্রশ্ন হইল নোডটা আসলে কি, প্রশ্ন হইল নোডটা আসলে কি। যদি কেউ 26 ব্যাচের কেউ যদি দেখে থাকো, তোমরা একটু বলো তো দেখি, দেখতেছে মনে হয় আমি কয়েকজনকে চিনি যারা 26 ব্যাচে, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো, একটু বলো তো দেখি। হয়তো ভাবতেছো যে লাইভে এসে মনে হয় বিপদে পড়ে গেলাম, যে ভাই ক্লাস দেখতে এসে ভাই প্রশ্ন করে বসছে। বলো একটু নোট জিনিসটা কি, আবার নোট জিনিসটা কি। এই নোট মানে এমনটা না যে ওই নোট নেও আর কি, এটা না যে তো নোটটা দে, এটা দে, এটা দে, বা ক্লাস নোটটা, ও ক্লাস নোটের কথা যেহেতু উঠলোই, আজকে ক্লাসের নোটটা তোমরা হচ্ছে যে আমাদের যে একটা এই কোর্সটা ফাউন্ডেশন কোর্সটা অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস করা আছে oxychem.net, তুমি সেখানে তুমি যদি এনরোল করে ফেলো দেন তুমি ওইখানে গিয়ে ওইখান থেকে তোমার এই নোটটা কালেক্ট করতে পারবা, ক্লাস নোটটা, আমার অ্যানোটেড যে স্লাইডটা সেইটা। আর আদারওয়াইজ তুমি চাইলে নিজে এটাকে নোট করে আমাদের গ্রুপের মধ্যে সাবমিট করতে পারো, এটা আমি ইন্সপায়ার্ড করবো তোমাকে অবশ্যই এটা। হ্যাঁ ওকে, কোন নীতিতে প্রবেশ করে এটা ক্লিয়ার করলে পারলে ভালো হইতো। নীতিতে আমরা যাব, আপাতত আমরা একটা প্রশ্ন করে রাখছি তোমাদের কাছে যে নোট কাকে বলতেছে, নোট কাকে বলে। চলো দেখি নোট কাকে বলে, যদি না জানি কোনো সমস্যা নাই, আমরা এবার জানবো, ঠিক আছে। নোট কাকে বলে, নোট হইল একটা ফাঁকা জায়গা, নোট হইল একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। ফাঁকা জায়গা মানে পরমাণুর ভিতরে যে সব জায়গায় ইলেকট্রন আছে, এটা তো মূল কথাটা না, তাই না। একটা নির্দিষ্ট কিছু তো জায়গা থাকবে যে জায়গায় আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কেমন, 0,
তাই না? তো ওই সকল ফাঁকা জায়গা যেখানে যেখানে কক্ষপথের যেখানে ইলেকট্রন পাওয়ার বা অরবিটালের যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে থাকে সেটাকে তো অরবিটাল বলে, আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য ওইটাকে কি বলে? ওইটাকে আসলে নোড বলে আর কি। ওটাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এইটা তো ক্লিয়ার হইলাম যে একটা আমরা যদি সাবশেল নিই বা একটা অরবিটাল নিলাম, যেহেতু দুটোর সাথে কানেক্টেড আছে, তখন আমরা এসপিডিএফ নিচ্ছি আর কি। কোথাও ইলেকট্রন আছে, কোথাও ইলেকট্রন নাই। যে জায়গায় ইলেকট্রন আসে সেটাকে আমরা অরবিটাল বলে নিছি, বাট যে জায়গার মধ্যে ইলেকট্রনটা নাই ওই জায়গাটা আমরা কি বললাম? নোড বলছি আর কি। তাহলে এবার দেখি ওই জায়গাটা কীরকম হইতে পারে আর কি। ঠিক আছে, ওই জায়গাটা কেমন হইতে পারে? তাহলে আমরা আগে অরবিটালের মধ্যে না গিয়ে আমরা একটু সাবশেলের উপর ভিত্তি করে আলোচনা করে নিয়ে আসি আর কি। একটু দেখি কীরকম। আমাদের কাছে ছিল এস, আমাদের কাছে আছে পি, আমাদের কাছে আছে হচ্ছে ডি। কয়টা জিনিস আছে আমাদের কাছে? আমাদের কাছে 4টা জিনিস আছে আর কি। আমাদের কাছে 4টা জিনিস আছে, 4টা না 3টা। আমাদের কাছে অলরেডি 3টা জিনিস আছে। সেই 3টার মধ্যে থেকে আমার এদের একটু আকৃতিগুলো দেখতে হবে, তাহলে এদের মাঝখানে ফাঁকা জায়গাগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, চলো একটু দেখে আসি। এই যে এস যেটা দেখতেছো, এই এস এর গঠনটা দেখতে কি রকম বলো তো একটু। এই যে আমি 3টা এক্সিস দিলাম, এক্স ওয়াই জেড। ওই যে তোমাদেরকে বারবার বলতেছিলাম না 3 ডাইমেনশনাল। সো 3 ডাইমেনশনাল মানে কি? 3টা এক্সিস বরাবরই আসলে আমাকে চিন্তা করতে হবে ইলেকট্রনের যে ক্লাউড যেটা থাকার কথা সেইটাকে। ঠিক আছে, ওকে। তো এবার তুমি চিন্তা করে দেখো, তুমি এবার কি করবা? এক্স ওয়াই জেটের মধ্যে এসে তুমি একটা এরকম একটা গুলো কাট করছো আর কি। এটাকে বৃত্তাকার বলবা নাকি গোলাকার বলবা বলো তো? এটাকে একটা বৃত্তাকার বলবা নাকি গোলাকার বলবা বলো তো একটু বলো। ফাহিম, রুম্মান, মুসিল, তোমার বলো, তোমাদের কমেন্টগুলো সামনে আসছে, তোমাদের নামগুলোই বললাম আর কি। কি বলবা এটাকে? এটাকে একটা বৃত্তাকার নাকি একটা গোলাকার বলো? এই যে দাদা অলরেডি জয়েন করছে, আমাদের সুব্রত দাদা। তো সুব্রত দাদাকেও প্রশ্ন করতেছি, দাদা আপনি তো ম্যাথের মানুষ, আপনি একটু বলেন যে এটা কি গোলক বলবো নাকি বৃত্তাকার বলবো আর কি? গোলাকার বলবো না বৃত্তাকার বলবো? এটাকে কি বলবো আমরা? এইটাকে আমরা গোলাকার বলবো, রাইট? যদি 2 ডাইমেনশনাল হইতো তখন আমরা সেটাকে বৃত্তাকার বলতাম আর কি, বাট এটা তো 3 ডাইমেনশনালই থাকতেছে। আচ্ছা, তো এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে গোলাকার বলতেছি আর কি, গোলাকার। এটা ইংরেজিটাকে যদি আমরা লিখি এখানে, তাহলে কি লিখতে পারবো? স্ফেরিক্যাল বলতে পারতেছে আর কি, তাই না? স্ফেরিক্যাল, তাই তো? এখন আমাদের বইয়ের মধ্যে বর্তুলাকারও লেখা আছে যদিও। সো এখন গোলাকার মানে যে বর্তুলাকার, এত ভালো বাংলা আসলে আমার জানা নাই। আমার বাংলাতে এমনিতেও অনেক ভুল হয় এরকম করে, এই জন্য বাংলা লেখার পরে চ্যাটজিপিটি দিয়ে চেক করাই যে আমার বাংলা আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো যাই হোক, গোলাকার, বর্তুলাকার বা স্ফেরিক্যাল একই কথা রাখছো, লিখলাম আর কি এখানে। এবার তুমি আসো, আমরা কোথায় ছিলাম এটা মনে রাখতে হবে কিন্তু, নোডের কথা বলছিলাম, ফাঁকা জায়গার কথা, ওইটাকে মনে রেখে সামনে আমরা আসতেছি। এবার যদি পি এর ক্ষেত্রে যদি আমরা যাইতাম, তো পি এর ক্ষেত্রে আমরা এরকম করে 3টা লিখলাম। ধরো এই একটা এক্সিস দিলাম, এক্স এক্সিস, এই বরাবর দিলাম আমরা হচ্ছে যে ওয়াই এক্সিস, এই বরাবর দিলাম আমরা হচ্ছে জেড এক্সিস, এই দিলাম আমরা জেড এক্সিস। এখন পি দেখতে কি রকম? পি দেখতে হচ্ছে এরকম টাইপের কাইন্ড অফ জিনিসটা কীরকম হয়েছে? একটা ডাম্বেল টাইপের হয়েছে, তাই তো? এইটা কেমন টাইপের দেখতে তাহলে হলো? এইটা হলো একটা ডাম্বেল শেপ, এটা একটা ডাম্বেল আকৃতির হয়েছে আর কি, তাই না? এটা ডাম্বেল টাইপের হয়েছে। আপাতত এই জায়গার পর্যন্ত যাই আর কি, আমরা তারপরে বুঝবো। আবার দেখি ডি এর মধ্যে তাহলে কেমন হবে আর কি, তাই না? ডি এর মধ্যে তাহলে কেমন হবে? আবার আমরা একটা কাজ করি, এদিকে দিলাম আমরা এক্স, এদিকে দিলাম আমরা ওয়াই, এদিকে দিলাম আমরা জেড, এদিকে দিব আমরা হচ্ছে জেড। এবার আমরা ডিটা দেখতে কি রকম হয়? এই একটা ডাম্বেল, দুইটা ডাম্বেল। তার মানে এখানে কি লিখতে পারবো আমরা? ডি দেখতে ডাবল ডাম্বেল, তাই তো? ডাম্বেল বানান কি ঠিক লিখছি? ওকে, DLE, তাই তো? এটাকে একটু ক্রস চেক করতে হইতে পারে, আমার BELL মনে হইতেছে। তোমাদের কারো একটু যদি জানা থাকে ডাম্বেল বানানটা কি ঠিক করছি কিনা জানাতে পারো একটু কমেন্টের মধ্যে। এরকম গেল, একটু দেখি আমরা। আসো, এখন আমাদের কাছে কাহিনীটা কি হইলো? এইরকম শেপের হয়, এস এইরকম, পি এরকম, ডি এরকম আর কি, তাই না? আচ্ছা, আমাদের ফাঁকা জায়গার কথা বলছিলাম আমরা। এখন একটা যদি ফাঁকা জায়গা থাকে, সে কোন বরাবর আছে চিন্তা করে দেখো।
এই জায়গায় যদি ফাঁকা বরাবর চিন্তা করি, এর মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকার কোনো চান্স নেই। একটা গোলক যখন আছে সম্পূর্ণটাই তো একদম পূর্ণ অবস্থাতেই আছে, তাহলে মাঝখানে ওর ফাঁকা জায়গা থাকার কোনো চান্স নাই। তো যদি ফাঁকা জায়গা থাকে, এই গোলকের উপরের পাশে ফাঁকা জায়গা থাকতে পারে। মানে কি বুঝি নাই, একটা ছোট ফুটবল, তার উপরে বড় একটা ফুটবল দিলাম, তাহলে কি ছোট ফুটবল আর বড় ফুটবলের মাঝখানে একটা খালি জায়গা থাকবে না? তাহলে এইখানে একটা খালি জায়গা থাকতে পারে, সেটা কোথায়? এস এর জন্য আর কি। বুঝছি ব্যাপারটা? বুঝছি, ওকে। আর পি এর জন্য কি আছে? খালি জায়গা দেখো, এই যে এই জায়গাটা একটা খালি জায়গা, দেখছো? খেয়াল করে দেখো, এই জায়গাটা একটা খালি জায়গা, এই জায়গাটা একটা খালি জায়গা। আবার এটার জন্য দেখো, এই জায়গাটা একটা খালি জায়গা। বোঝা যাচ্ছে না? ডাম্বেল BBL মানে দুইটা বি। আচ্ছা, আরেকজন লেখো, দুইটা বি না একটা বি? দেখি আমরা একটু এদিকে, আমরা একটু আবার তাকাই, যে কি বললাম যেন, এইখানে মাঝখানে বা সমতল বরাবর কোনো ফাঁকা জায়গা থাকার চান্স নেই। বাট এইখানে এই সমতলে একটা ফাঁকা জায়গা আছে, আর এইখানে এই সমতলে ফাঁকা জায়গা আছে, রাইট? তাহলে তাহলে একটা জিনিস তোমাকে জানায় রাখা দরকার, একটা জিনিস তোমার একটু জানায় রাখা দরকার, একটা জিনিস তোমার জানায় রাখা দরকার। ওই যে ফাঁকা জায়গাটার কথা বললাম না, ওই যে তুমি ফাঁকা জায়গাটার কথা বললা, নোডের কথা বললাম, যে এই নোডটা দুই বরাবর থাকতে পারে, এক সমতল বরাবর ফাঁকা জায়গা হইতে পারে, দুই বক্রতল বরাবর ফাঁকা জায়গা হইতে পারে আর কি। সমতলে ফাঁকা জায়গা অথবা কি বক্রতলে ফাঁকা জায়গা, ঠিক আছে? ডাবল বি, রাইট? ওকে, সমতলে হইতে পারে আর কি বক্রতলে হইতে পারে আর কি। ঠিক আছে, রাইট? ওকে, থ্যাংক ইউ তোমরা যারা আমাকে এটাকে হেল্প করছো লেখার জন্য। আর যেহেতু আমি আমার ভুল করছিলাম, সো আসলে ওই ভুলটাকে এইভাবে ভিন্ন কালার দিয়ে দেখে রাখলাম, যাতে করে আমারও শিক্ষাটা মনে থাকে আর কি। এরকম সব কেউ ভুলে উঠতে না, পৃথিবীতে সবাই ভুল করতে পারে, তো প্যারানোর কিছু নেই। ভুল মানুষ করে বিধায় মানুষ এক জিনিস কয়েকবার করে মানুষ শেখে বা দেখে। দেখে কি বললাম যেন, একটা হইতে পারে এরকম সমতল বরাবর ফাঁকা জায়গা, একটা হইতে পারে এরকম সমতল বরাবর ফাঁকা জায়গা, আর একটা হতে পারে এরকম কি বক্রতল বরাবর ফাঁকা জায়গা, তাই না? এবার আমারে বলো, এস এর মধ্যে সমতল বরাবর ফাঁকা জায়গা আছে? এস এর মধ্যে কি সমতল বরাবর ফাঁকা জায়গা আছে? মানে সমতলে কোনো ফাঁকা জায়গা বের করতে পারবো না। তাহলে এস এর মধ্যে যদি আমরা বলি এবার এই জায়গাটার মধ্যে, তাহলে সমতলে ফাঁকা জায়গা কত? সমতলে ফাঁকা জায়গা, সমতলে ফাঁকা জায়গা কত? 0, তাই না? আর পি এর মধ্যে সমতলে ফাঁকা জায়গা কয়টা আছে? পি এর মধ্যে সমতলে ফাঁকা জায়গা কয়টা আছে? আমরা এটা নিচে লিখে দিতে পারলে ভালো হতো, তাই না? হ্যাঁ, সমতলে ফাঁকা জায়গা, এটা হচ্ছে কত? 0। আর এখানে কত? সমতলে ফাঁকা জায়গা কয়টা আছে বলো তো আমাকে একটু? এই যে XZ যে তলটা আছে, এই তল বরাবর কয়টা ফাঁকা জায়গা আছে? বুঝি নেই। উপরের এই প্রান্তটা আর এই প্রান্তটা দুটো আসে এক জায়গায় মিলছে না, তাহলে এই পয়েন্টে কি আছে? ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? এই জায়গায় কি ফাঁকা জায়গা আছে? তাহলে আমি দেখি, বলো তো একটু, এই জায়গায় ফাঁকা জায়গা কয়টা আছে বলো একটু? এখানে সমতলে কয়টা ফাঁকা জায়গা আছে, আর এখানে কয়টা সমতলে ফাঁকা জায়গা আছে? সমতলে এখানেও ফাঁকা জায়গা কয়টা আছে একটু বলো, রাইট? হ্যাঁ, সমতলে এইখানে ফাঁকা জায়গা কয়টা আছে? এখানে সমতলে ফাঁকা জায়গা আছে একটা আছে আর কি, সমতলে ফাঁকা জায়গা আছে একটা। আর এখানে কয়টা? এই দুইটার জন্য এই বরাবর একটা ফাঁকা জায়গা আছে, ওই দুইটার জন্য মানে এই দুইটার জন্য একটা ফাঁকা জায়গা, এই দুইটার জন্য একটা ফাঁকা জায়গা। তাহলে মোট কটা ফাঁকা জায়গা হলো এখানে? দুইটা। তাহলে আমাদের কাছে কি কি পাইলাম? এই যে 0, 1 আর এই যে 2। তোমরা যারা বলতেছিলা SPDF এর কথা, S মানেই 0, 1 মানে আসলে কি P, হ্যাঁ, আর হচ্ছে D মানে আসলে কি 2। এই জিনিসগুলো তার মানে কি দাঁড়াইলো? এই যে 0, 1, 2 এগুলো আসলে কি ওই সাবশেলটার ক্ষেত্রে তার তল বরাবর কয়টা ফাঁকা জায়গা আছে আর কি। বুঝতে পারছো ঘটনাটা? কয়টা ফাঁকা জায়গা আছে? ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার? বলো আগে তো এটা, তারপর আমরা এই কথাগুলো আরেকটু বলবো, আরেকটু স্ট্রেচ করা লাগবে, তাহলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে। এবার বলো, তুমি কি এই জিনিসগুলো বুঝছো? যে তুমি যে ছোটবেলায় এটা দেখতা S = 0,
পি সমান 1, ডি সমান যে 2, এইটা কি তুমি এবার বুঝতে পারছো? একটু বলো তো, সবাই কি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবেও দিয়ে দেওয়া হবে যখন আসলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যায়, পরে ডাউনলোড করে আপলোড করে দিব আর কি, সমস্যা নেই। সবার কাছে এটা ক্লিয়ার, ফাঁকা জায়গার ব্যাপারটা? দেখো, কেমিস্ট্রি তুমি যদি যখন পড়তে যাবা, তো তখন জিনিসটা এমন টাইপের না যে মেমোরাইজিং আর কি, যদিও অনেক জায়গায় বলা হয় মেমোরাইজিং, তারপর হচ্ছে ব্যতিক্রম। আমাদের নলেজের সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে? আমরা হয়তো অনেকগুলো লজিক মনে রাখতে পারি না, এই জন্য লজিক্যালি জিনিসটাকে ফিট করাইতে পারি না, হয়তো বা এটার জন্য বলে আমাকে এটা ব্যতিক্রম মনে হতে পারে, এটাকে মুখস্থ করার জিনিস মনে হতে পারে, বাট আমার কাছে তখন থেকে মনে হইতেছে না। আমি এতক্ষণ থেকে যে পড়তেছি, তখন থেকে কিন্তু আমি বারবার একটা লজিকের সাথে সাথে করে আগাচ্ছি আর কি। এই জন্য তোমাকে আমি একটা কথাই বলবো যে আসলে লজিকের সাথে করে পড়াশোনা করার চেষ্টা করো সায়েন্সের সাবজেক্টগুলোকে, তাহলে তুমি দেখবা তোমার কাছে সব কিছু পড়তে মজা লাগবে আর কি, এরকম। ওকে, ক্লিয়ার। এবার তাহলে একটু আসো, সমতলে যদি ফাঁকা জায়গা থাকে, ওই ধরনের নোটটাকে বলা হয়, ওই নোটটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোট বলে। কি নোট বলে? অ্যাঙ্গুলার নোট বলে। আর যদি বক্রতলে ফাঁকা জায়গা থাকে, তখন তাকে বলা হয় রেডিয়াল নোট বলে। তাহলে নোট কয় প্রকারের হইল? তাহলে নোট কয় প্রকারের হয়েছে? 2 প্রকার, একটা অ্যাঙ্গুলার নোট আর রেডিয়াল নোট। এবার আসো, ভাইয়া তোমার লিখে দিছিল না এখানে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোটস। অ্যাঙ্গুলার নোটস তাহলে মানে কি? যতটা সমতল বরাবর ফাঁকা জায়গা থাকে, এটাই হচ্ছে তার জন্য কি দাঁড়াচ্ছে, তার জন্য এল এর মানটা থাকতেছে এরকম আর কি, 0 থেকে n-1। এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই n-1 তাহলে কি, এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার কিন্তু হইতে পারবো আর কি এই জায়গাটায়, ঠিক আছে? আচ্ছা, এবারে এবারে এবার তোমাকে যদি বলা হয় যে এই এস, এটাকে যদি টান দিয়ে বলা হয় 0, পি যদি তোমাকে টান দিয়ে 1 বলে দেওয়া হয়, ডি যদি তোমাকে টান দিয়ে 2 বলে দেওয়া হয়, এটা যদি তোমাকে টান দিয়ে 3 বলে দেওয়া হয়, এবার তুমি ঝটপট বলে দিতে পারবা না যে ভাই এগুলো আসলে কী ছিল? সমতলে ফাঁকা জায়গা ছিল ওই অরবিটালটার জন্য। হ্যাঁ, তো তার জন্য আমরা এখন ক্লিয়ার হয়ে গেছে আর কি, ডান। ওকে, এখন তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার কাছে এখন একটা প্রশ্ন করি। প্রশ্নটা খুবই খুবই ক্লিয়ার, খুবই ক্লিয়ার প্রশ্ন করি একটা। ধরো ধরো তোমাকে বললাম যে তুমি হচ্ছে 1s আর্ট করো, 1s আর্ট করো। তোমাকে বললাম 2s অঙ্কন করো আর কি, তোমাকে বললাম 3s অঙ্কন করো। এই 3টা অরবিটাল তোমাকে অঙ্কন করতে বলছে আর কি, তো অরবিটাল এদের চিত্র অঙ্কন করতে বলছে, এদের চিত্র অঙ্কন করতে বলছি, চিত্র অঙ্কন করতে বলছে, ঠিক আছে? চিত্র অঙ্কন করতে বলছে। কেউ করতে পারবা? না করতে পারলে সমস্যা নেই, আমরা করবো আস্তে আস্তে, ঠিক আছে? তবে চিত্রটা অ্যাড করতে গেলেও তো আমাদের আগের নলেজগুলোকে একটু তো অ্যাড করা লাগবে নাকি? একবারে তো রেডিলি সব কিছু পাওয়ার কথা না আমাদের কাছে, রেডিলি সব কিছু পাওয়ার কথা না, আমাদের কাছে আরেকটু ছোট্ট একটু কাজ বাকি আছে। কি যেন ভাইয়া বলল? ভাইয়া বলল নোট 2 ধরনের, ভাইয়া বলল নোট 2 ধরনের। একটা ছিল হলো অ্যাঙ্গুলার নোট, মানে সমতলে ফাঁকা জায়গা, অ্যাঙ্গুলার নোট মানে সমতলে ফাঁকা জায়গা। 2 নাম্বার হইল রেডিয়াল নোট, 2 নাম্বার হইল রেডিয়াল নোট মানে হলো বক্রতলে ফাঁকা জায়গা। এটার বাংলাটা আগে লিখে দিয়েছিলাম, এই জন্য লিখতেছি না। এখন অ্যাঙ্গুলার নোটটাকে ধরো আমি এ এন দিয়ে প্রকাশ করছি, রেডিয়াল নোটটাকে আমি আর এন দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এখন তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো, কোনো জায়গায় তাহলে মোট নোট তাহলে কত হবে? মোট নোট তাহলে কত হবে? এই যে অ্যাঙ্গুলার নোট প্লাস রেডিয়াল নোট, এটাই হবে কি মোট নোট, তাই না? এটাই হচ্ছে আমাদের কাছে কি মোট নোট। এই মোট নোটটাই কি দাঁড়াচ্ছে জানো? ওই যে n-1 পড়ছো না, এইটা। তাহলে এবার আমাকে বলো একজন, কেউ একজন লিখো, এটাকে লিখলে আমি একটু খুশি হব। তোমাদের যে প্রশ্নটা করছিলাম n-1 তাহলে কি ছিল, এবার কেউ একজন লিখে বলো তো n-1 তাহলে কি? n-1 তাহলে কি? কোনো একটা অরবিটালের মধ্যে মোট কতটা নোট প্রেজেন্ট আছে তাদের যোগফলটা আর কি, অ্যাঙ্গুলার নোট প্লাস রেডিয়াল নোট। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? বলো একটু, নিজে একটু কনফার্ম করো যে আমরা একটু ক্লিয়ার হয়ে গেছি আর কি। বলো। আমার এই লেকচারটা পড়াইতে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন স্বাচ্ছন্দ্য বোধ করি? কারণ হচ্ছে যে কোনো একটা জিনিস আমার ক্ষেত্রে যেটা মনে হয়
যে আমি যখন স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ারে, তো তখন পড়ার সময় প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার প্রশ্ন মাথায় আসতো আর কি, যে এই জিনিসটাকে কী বলে, ওই জিনিসটাকে কী বলে, এইটা একটু শিখে শিখে রাখি। তো বারবার দেখা যেত কলেজের স্যারদের কাছে আমি আবার চলে যেতাম, গিয়ে জিজ্ঞাসা করতাম যে এই জিনিসটার মানে কি, ওই জিনিসটার মানে কি আর কি, এরকম। তো প্রশ্ন না হলে আসলে কোনো কিছু শেখার জার্নিটা মনে হয় না ভালো হয়। আর তুমি যদি এই মুহূর্তেও ফার্স্ট ইয়ারে উঠেই তোমার যদি মনে হয় যে না তুমি আবারও ওই ওয়ান শট ক্লাস বা ম্যারাথন ক্লাসের মতো করে ক্লাসগুলো করবা, তাহলে এটা তোমার কিন্তু বড় বোকামি একটা কিন্তু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কইরো না, কারণ এখন তোমার শেখার সময়, আগে শেখো, তারপরে তুমি এক্সামের প্রিপারেশনটা নিবে আর কি, আগে এটা কইরো না। তো এই জন্য তোমাকে বলবো যে প্রশ্ন করার অভ্যাসটাকে একটু গড়ে তুলো আর কি। এটা ও ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমার কাছে এবার একটু বলো যে এই 1S এর মধ্যে মোট নোট তাহলে কয়টা আছে? 1S এর মধ্যে মোট নোট কয়টা আছে? মোট নোট কয়টা আছে এটা বলবা, পাশাপাশি অ্যাঙ্গুলার নোট কয়টা আছে এটা বলবা, রেডিয়াল নোট কয়টা আছে এটা বলবা। 1S এর মধ্যে এস যেহেতু, তার মানে এই জায়গার মধ্যে আমার অ্যাঙ্গুলার নোট 0, রেডিয়াল নোটও এখান থেকে 0, কারণ n-1। 2 যখন বলতেছে তখন এটা কত হইল? এটা হইল 0, তাহলে এখানে তাহলে কত হবে? এটা হবে 1। কেন 1? ক্লিয়ার হই নাই? 2 যখন হয়, n এর মান হচ্ছে 2, তাহলে 2 - 1 করলে কি দাঁড়াইতেছে? 1। এটা হলো তার টোটাল নোট। বাট যেহেতু এস অরবিটাল, এস এর ক্ষেত্রে বলতেছি, এস এর ক্ষেত্রে, তাহলে তাহলে এই এসটা তাহলে কি হবে আমাদের কাছে? এস এর জন্য তাহলে 0, তাহলে এস এর জন্য যদি 0 হয় তাহলে অ্যাঙ্গুলার নোট নাই, তাহলে রেডিয়াল নোটটা তাহলে কত হয়েছে এখানে? 1। এটাই আমি এখানে লিখছি। তাহলে 3s এর জন্য তাহলে কত হবে? 0, আর এটা তাহলে কত হবে? 2। এগুলোর উপর ভিত্তি করে তোমার এগুলো অঙ্কন করতে হবে আর কি। কীরকম অঙ্কন করতে হবে ভালো করে দেখো। 1S তাহলে দেখতে কীরকম হবে? এটা হচ্ছে আমাদের কাছে 1S, আমরা যেটা নর্মালি আর্ট করি না, নর্মালি যেটা আমরা আর্ট করি এটা হলো 1S, এটা যে হলো 1S, এই যে এক্স ওয়াই জেড, এটা হলো 1S। এখন তোমাকে যদি বলা হয় 2S আর্ট করতাম, তুমি কী করবা? 2S আর্ট করার জন্য এরকম হবে আর কি। এটা কিন্তু কোনোভাবেই অরবিট না। 2S আর্ট করার জন্য তাহলে কেমন হবে? এরকম হবে, হচ্ছে 2S, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। এই যে মাঝখানে একটা বৃত্তাকার পথে একটা ফাঁকা জায়গা আছে আর কি, এটা হচ্ছে 2S। আর এইটা তাহলে কেমন হবে? এটা তাহলে কেমন হবে? এই যে একটা দিলাম গোলক, তার উপরে আরেকটা গোলক, মানে মাঝখানে একটা বৃত্তাকার পথ, মানে ফাঁকা জায়গা, তার উপরে যাবে হচ্ছে আরেকটা ফাঁকা জায়গা আর কি, এরকম হবে আর কি। তাহলে এই তিনটা জায়গাকে বলতেছি আমরা কি? হ্যাঁ, এই তিনটা বলতেছে হচ্ছে নোট বলতেছে আর কি। এবার মনে হয় তোমার কাছে ক্লিয়ার হওয়া শুরু করছে। তোমরা দেখতে চাও এটা, যে আসলে এই যে কথাগুলো বলতেছি, আসলে জিনিসগুলো যদি বাস্তবে দেখা যেতে পারলে খুব ভালো হইতো, তাই না? তো চলো একটু আমরা দেখে আসি, আমরা জিনিসগুলো একটু দেখে আসি আর কি। কোথায় দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে যে ধরো 3S অরবিটালে একটা চিত্র দেখে আসি আর কি। আমরা 3S অরবিটালের একটা চিত্র দেখে আসি, তাহলে দেখবা যে জিনিসটা আরও অনেক তোমার কাছে মানে মজা লাগবে জিনিসটা দেখতে। ঠিক আছে, জিনিসটা দেখতে। আচ্ছা, অরবিটালের গ্রাফ আসছে, আমাদের লাগবে হচ্ছে অরবিটাল নোট সহকারে লাগবে আর কি, তাই না? এই যে এটা মানে সবচেয়ে ভালো দেখা যায় এই জায়গাতে। এটা দেখো তো ভাইয়া, এটা কি সেটা না? এই যে ভাই এটা দেখালো না যে 1S, এই যে 2S, এই যে 3S, ফাঁকা জায়গাগুলো কি ক্লিয়ার হয়েছে? দেখো তো, একটু বলো, ফাঁকা জায়গায় ক্লিয়ার হয়েছে দেখতে যে জিনিসগুলো যে আসলে এরকম? বলো, মানে একটু বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 2S বলে ফেলো আর কি। হ্যাঁ, ডান, ওকে। সো তোমরা সেটা নিজের ওটা সার্চ দিয়ে দেখতে পারো। 3S অরবিটাল নোটস দিয়ে সার্চ দিলে তুমি দেখতে পারলা যে এরকম ফাঁকা জায়গা করে থাকে। এটা হচ্ছে 1S। আমরা নর্মালি যদি আর্ট করি তখন দেখা যায় আমরা 1Sটাই আর্ট করি আর কি। বাট পরীক্ষায় কিন্তু যদি আমাদেরকে বলে টু বি স্পেসিফিক যে 2P আর্ট করো, 3D আর্ট করো, তো এইগুলো আর্ট করতে গেলে একটু ঝামেলা লাগতে পারে এরকম। সো এগুলো কিন্তু আসে, আবার এগুলো কাজে লাগে এরকম। তো যাই হোক, তা তোমাদের কাছে একটা ছোট্ট কাজ দিলে তোমার মন খারাপ করবা কিনা আমি জানি না, বাট আমি তো দিবই। ঠিক আছে, সেটা আসলে কি, যে যদি তোমাকে বলা হয় এখন 2P আর 3P এইটা আর্ট করতে হবে আর কি। 2P আর 3P এটা আর্ট করতে হবে, এটা তোমরা আর্ট করবা অ্যান্ড তোমরা হচ্ছে যে গ্রুপের মধ্যে সাবমিট করবা। অক্সিগেম লার্নিং হাব আমাদের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা আমরা এই কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবা। তো এই গ্রুপটার মধ্যে তুমি গিয়ে সাবমিট করে দিবা আর কি। ক্লিয়ার? চেষ্টা করে দেখো, ভুল হোক
ভুল হলে তো সমস্যা কিছু নেই, প্রয়োজন আমি আরেকটা ভিডিও করে ওটা ঠিক করে দিব না। হ্যাঁ, এটা এবার আসো, এতক্ষণ যদি আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে থাকে, যদি সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, এবার হচ্ছে আমাদের কাছে সহজ ভাষায় আরেকটু পড়তে যেতেছে আর কি, যে ইলেকট্রন তাহলে থাকে কোথায়, তাই না? ওকে, খুব ভালো একটা প্রশ্ন করছো, ইলেকট্রন তাহলে থাকে কোথায়? এই যে এই জায়গাগুলোর মধ্যে, যে জায়গাগুলোর মধ্যে এরকম এই যে ঘনত্বগুলো আছে, এই ঘনত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে ইলেকট্রন থাকে, আর যে জায়গার মধ্যে ফাঁকা জায়গাগুলো ওর মধ্যে ইলেকট্রন থাকে না। বুঝছো? ক্লিয়ার হয়েছ? রেজওয়ান, কবির, রুম্মান, ক্লিয়ার হয়েছ কিনা? তারপরে আবার যদি বলি, এই পাশে ফিগারটার মধ্যে এই যে এই জায়গাগুলোর মধ্যে ইলেকট্রন থাকে, এই জায়গাগুলোর মধ্যে ইলেকট্রন থাকে, কিন্তু মাঝখানের জায়গার মধ্যে ইলেকট্রন নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। সো এই এম মানে কি? এম মানে ছিল -L থেকে +L পর্যন্ত হইল এম, তাই না? এরকম। আচ্ছা, ধরো এল এর মানটাকে তুমি 0 পাও, এল এর মানটাকে তুমি 1 পাও, এল এর মানটাকে তুমি 2 পাও, এমন তুমি 3ও পাইতে পারো। আমরা আপাতত ওই জায়গায় অত যাচ্ছি না আর কি, অলরেডি মানে আজকের জন্য অনেক বেশি দিয়ে ফেলছে। আচ্ছা, এই জিনিসটা আবার কীরকম, এইটা তুমি কার সাথে মিলাবা? তুমি সংখ্যা রেখার সাথে মিলাবা আর কি। সংখ্যা রেখায় ঠিক যেরকম হইতো, এইদিকে -L, এদিকে ধরো যে +L, মানে প্লাসের দিকে জিনিসগুলো ডান পাশে, মাইনাসের দিকে জিনিসগুলো হচ্ছে বাম পাশে, মাঝখান বরাবর আমরা দিলাম হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এদিকে গেলে পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ। ঠিক এইটাকেই আমরা হচ্ছে +L থেকে -L এইভাবে আসলে প্রকাশ করতেছি। তাহলে যদি এটা 1 হয়, সরি যদি এটা 0 হয়, তখন এটা কি হবে? এম এর মানটাও 0 হবে, এম এর মানটাও 0 হবে, গেল। আর যদি 1 হয় তখন তাহলে কি হবে? -1, 0, +1, এই তিনটা সংখ্যা আমরা পাবো। 1 হলে এদিকে একটা -1 থাকবে, এদিকে একটা +1 থাকবে, মাঝখানে 0টাও থাকবে। তাহলে -1 থেকে 0 +1 পর্যন্ত 0 সহ, সেটা অবশ্যই আর কি। হ্যাঁ, এরকম। এখানে তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে -2, -1, 0, +1, +2, এরকমভাবে আমরা এম এর মানগুলো পাবো। ঠিক আছে ভাই? এম এর এই মানগুলো কি প্রকাশ করে, কি প্রকাশ করে চলো একটু দেখে আসি আমরা। আমরা যদি এল দিয়ে, এল এর মান যদি আমরা 1 নিতাম, এর মান যদি আমরা 1 নিতাম, তাহলে এম এর মান আমরা 3টা পাচ্ছিলাম আর কি, তাই না? এম এর মান 3টা পাচ্ছিলাম, কি কি? -1, 0, +1। তার মানে একটু চিন্তা করে বলো, এল এর মান 1 মানে কি অরবিটাল পড়ছিলা? পি পড়ছিলা, পি সাবশেল। বাট এই পিটার তো আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেল, -1, 0, +1। তাহলে -1 যেটা, এটাকে আমরা বলতেছি px ধরতেছি, এটাকে আমরা py ধরতেছি, এটাকে আমরা pz ধরতেছি। বি কেয়ারফুল। অ্যাকচুয়ালটা যদি আমরা হিসাব করতাম কখনো, অ্যাকচুয়ালটা, ঠিক আছে, আমরা যদি অ্যাকচুয়ালটা যদি হিসাব করতাম, তখন pzটা হইতো 0 অ্যাকচুয়ালটা। বাট অ্যাকর্ডিং টু আমাদের বই যেগুলো আছে, আমাদের হাজারি স্যারের বই, কবির স্যারের বই, তো এই বইগুলো তো আমাদের কাছে পড়তেই হবে। আমাদের এই মুহূর্তে যে বইগুলো আমরা পারচেস করতেছি, সেই বইগুলো থেকে আমাদের পড়া দরকার আর কি, কারণ এখান থেকে আমার পরীক্ষার প্রশ্ন করবে। এটার বাইরে গিয়ে আমার কাছে কেমিস্ট্রি যথেষ্ট নলেজ আছে, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করছি, আমি যতগুলো কেমিস্ট্রি বই পড়ছি, ঠিক আছে, আমার মনে হয় না এখানে পুরো ইন্ডাস্ট্রি মিলেলেও এতগুলো আছে যে যারা এটা পড়ার কথা আর কি, যারা যদি সে কেমিস্ট্রি থেকে না পড়ে থাকে। তো সো আমার কাছে জানা আছে যে কোন জিনিসটা আসলে কোথা থেকে পড়তে হবে। আমি চাইলে অনেকগুলো সোর্স ইউজ করে এসে তোমাদের পড়াইতে পারি, বাট এইটা কখনোই কোনো টিচিংয়ের মানে কী বলো, এটা মেইন ফ্যাক্টর হওয়া উচিত না। কারণ আমি অনেক কিছু শিখতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তোমার আসলে কী প্রয়োজন, আমার সাথে তোমাকে এইটাই দিতে হবে আর কি। অর্থাৎ তোমার লেভেলে নেমে তোমার কাছে জ্ঞান অর্জন করার জন্য যতটুকু তোমার কাছে জ্ঞান ভাণ্ডার আছে, ওইখান থেকে নিয়ে তোমাকে জিনিসগুলো আমাকে বোঝাইতে হবে আর কি। আমি ওইটা করতে চাই, ঠিক আছে? সো তোমার অনুযায়ী যদি বলি, তাহলে এরকম -1, 0, +1 নিচ্ছি, এই সিকোয়েন্সে লিখতেছি, এটা হচ্ছে px, py, pz, রাইট? অথবা কেউ কেউ pz, px, py এভাবে লিখতে পারো। বাট আমি বলবো যে যেটাতে তুমি লিখতেছো, পরীক্ষায় যদি তুমি যখন লিখবা, আমরা লিখে দেখাবো, তখন তুমি দেখবা যে কি ওই প্যাটার্নটা তুমি উল্লেখ করে দিবা যে আমি এই প্যাটার্নের মাধ্যমে লিখতেছি, তাহলে আর কোনো প্যারা থাকলো না। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা প্যাটার্ন পাইছি। একটা হলো তাহলে এইটা পাইছি আমরা এখানে, এখানে আমরা এটা পাইছি। এখন এখন আমারে এইটা একটু খেয়াল করে দেখো ভালো করে। px, তোমার যেন কেউ কারো যদি মনে হয় যে ভাই এই আর্টটা একটু করে দেন, তাহলে যদি আপনি এতক্ষণ যেটা লিখছিলেন, আপনি এখন যেটা লিখলেন, আপনি এই জায়গায় যেটা লিখে আসলেন, এই জায়গায় আপনি দেখেন ভালো করে যে আপনি শুধুমাত্র y এক্সিস বরাবর এটা দিছিলেন। বাট আপনি তো এখন বললেন p হচ্ছে 3 ভাগে বিভক্ত, বাট এই 3টা পড়া লাগবে।
তো 3টা তো আমিই পড়াইলাম, তাহলে 3টা ভাগে করাই দিই একটু। এটাতে তো খুব একটা দেরি হওয়ার কথা না, তাই না? আমাদের কাছে ক্লাসটা আমরা খুব বেশিক্ষণ নিব না, যতটুকু শেষ করা যায় আর কি। পি এক্স মানে এক্স এক্সিস বরাবর হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স এক্সিস বরাবর ডাম্বেল থাকলে সেটাকে বলতেছে পি এক্স, বুঝছো? আর যদি ওয়াই এক্সিস বরাবর ডাম্বেলটা থাকে, যদি ওয়াই এক্সিস বরাবর ডাম্বেলটা থাকে তখন সেটাকে আমরা কি বলি? পি ওয়াই বলি আর কি। ওয়াই এক্সিস বরাবর ডাম্বেলটা থাকলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পি ওয়াই বলি, তাই না? আবার যদি আমরা জেড এক্সিস বরাবর যদি ডাম্বেলটাকে দিতাম, জেড এক্সিস বরাবর এক্স ওয়াই জেড, তখন 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 এই জায়গায় এটা হইলো তখন পি জেড হইতো আর কি। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? যদি আমাদেরকে কখনো বলে এটা পি এক্স পি ওয়াই পি জেড, এগুলোকে সুন্দরভাবে অঙ্কন করতে হবে, পারবো কিনা বলো? পারবো? এক্সপ্রেশন অনেক ক্লিয়ার? ওকে, ঠিক আছে, খুবই ভালো। চেষ্টা করতেছি আস্তে আস্তে কথা বলার, আমি এমনিতেও খুবই আস্তে আস্তে কথা বলি। তো এই আস্তে আস্তে কথা বলার সাথে একটু অ্যাকাস্টম হইও, কারণ আমি আবার এরকম করে এই কথা বলতে পারবো, কথা বলা আসলে চেঞ্জ করতে পারবো না, তোমাদের লেভেলে নেমে আসলে তোমাদের যতটুকু দরকার এতটুকু দিতে পারবো, বাট আমার কথা বলার ধরন তো আবার আমার মতোই আর কি, তাই না? আচ্ছা, সো যাই হোক, গেল। তাহলে এটা গেল, অঙ্কনটা গেল আর কি। যদি কার জন্য করলাম এটা করলাম আমরা হচ্ছে এল সমান 1 বা পি এর জন্য করছি। তাহলে এভাবে আবার কার জন্য করা যাবে? ডি এর জন্য করা যাবে। তাহলে ডি এরটা আমি একটু এখানে লিখে রাখি, অঙ্কনগুলো করতেছি না। ডি এর জন্য -2 যখন হবে, তারপরে -1 যখন হবে, 0 যখন হবে, +1 যখন হবে, +2 যখন হবে, তখন যে অরবিটালগুলো হবে তাদের মানে নামগুলো কেমন হবে আর কি। এটা হলে তার নাম হলো ডিএক্সওয়াই, মানে ডাবল ডাম্বেল থাকবে হচ্ছে এক্স ওয়াই সমতলে থাকবে আর কি। এইটা থাকবে হচ্ছে ডি ওয়াই জেড, এটা হলো ডি জেড এক্স, এটা দিলাম হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হইলো ডি জেড স্কোয়ার, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল হইলে ডি জেড স্কোয়ারটা 0 হইতো আর কি, ডি জেড স্কোয়ারটা 0 হইতো যদি অ্যাকচুয়ালটা আমরা পড়তাম। তো গেল। সো তার মানে আমাদের কাছে এই জিনিসগুলো আছে, আমরা একটু জিনিসগুলোকে জেনে রাখবো বা শিখে রাখবো। সো এগুলো নিয়ে অঙ্কন করা বা এগুলো ডিটেলসে যাওয়া সময় আমাদের হাতে এখন অনেক আছে, বাট আমরা জাস্ট ফাউন্ডেশনটাকে ক্লিয়ার করতেছি যে কোন লেভেল পর্যন্ত আমাদের যাওয়া লাগবে, ওই লেভেলে দাঁড়ানোর জন্য আমার কতটুকু আসলে বেস লাইন থাকবে আর কি, বুঝতে পারছো? তো তুমি আমার কাছেই পড়ো বা অন্য কারো কাছে পড়ো বা যেখানেই পড়ো বা ভবিষ্যতে তুমি যেখানেই যাও, তোমার এই বেস লাইনটা দেখবা যে অনেক কাজে লাগবে, বুঝতে পারছো? ওই উদ্দেশ্যেই কাজটা করো। তাহলে এবার আমাকে বলো, এম এর মান ক্লিয়ার, পি এক্স পি ওয়াই পি জেড এইগুলো কি সবগুলো ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পরের ধাপে যাব, পরের ধাপে গিয়ে শেষ করবো আর কি। শেষ না, আর একটু সামনে যাইতে হবে। তারপরে ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, ক্লিয়ার। দেখি এবার তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ইলেকট্রন তো ভাইয়া কোথায় থাকে এটা বুঝছি, আবার ইলেকট্রনগুলো যেখানে থাকে তার আকার আকৃতিগুলোও বুঝে ফেলছি। এবার হচ্ছে ইলেকট্রনের হিসাব নিকাশ একটু করি আর কি, যে একটা পরমাণুর একটা কক্ষপথে মোট কতগুলো ইলেকট্রন থাকে বা না থাকে, ঠিক আছে? তার আগে একটা তোমাকে আমার প্রশ্নটা উত্তর দাও তো, একটা প্রশ্নের উত্তর দিবা, একটা ছোট্ট প্রশ্নটা উত্তর দাও, তাহলে আমি একটু বুঝবো যে বুঝছো। দেখি কে কে উত্তরটা দিতে পারো আর কি। হ্যাঁ, উত্তর দেওয়ার ক্ষেত্রে সবার আগে সঠিক উত্তর দিবা, ঠিক আছে? সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা না। যে ধরো যে তোমাকে বললাম 7p, এখানে মোট নোট কতটি, উত্তর দাও তো। 7p তে মোট নোট কয়টা আছে? 7p তে মোট নোট কয়টা আছে? সেভেন পিতে মোট নোট কয়টা আছে? কয়টা আছে? ভুলে গেছ? তখন থেকে রুমান ভালোভাবে কমেন্ট করতেছিলা, হাইম কমেন্ট করতেছিলা, তাহমিদ কমেন্ট করতেছিলা, এই নামগুলো সামনে দেখতেছিলাম। যাক, ছোট মানুষ ভুলে গেছো, দেখছো? এটা কি বেশিক্ষণ ক্লাস হয়ে যাওয়ার কারণে ভুলে গেছো সবকিছু এরকম? একটু একটু অভ্যাস বাড়াইতে হবে, যে
প্রায় টানা 1.5 ঘন্টার মতো যেন তোমার মানসিকতা যেন থাকতে পারে, এরকম একটু কন্টিনিউ রাখতে পারলে ভালো। হ্যাঁ, এটা রাখিও আর কি এই জিনিসগুলো। কি বলছিলাম, মোট নোট কেমনে বের করে? এই যে মোট নোট হচ্ছে n-1 দিয়ে বের করা যায়। এই যে n-1 দিয়ে মোট নোট সংখ্যাটা বের করা যায়। তার মানে কি, এইখানে 7p বলছে না, তাহলে n এর মান হচ্ছে এখানে 7, তাহলে মোট নোট কত হবে? মোট নোট 7 মাইনাস সুন্দর একটা 1 করলে 6 আসে। হ্যাঁ, দেখছো? তো মোট নোটের সংখ্যাটা আসলে বের করতে পারাটা একটু দরকার আছে আর কি এগুলা। তো যাই হোক, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো সুযোগ নাই, বাট তোমরা যে চেষ্টা করতেছো এইটাই অনেক কিছু আর কি। বুঝতে পারছি? এই যে ভাইম অলরেডি বলে ফেলছে, কোনো সমস্যা নেই। এবার একটু আসি আমরা ইলেকট্রনের সংখ্যার মধ্যে যাই বা ইলেকট্রন হিসাবের মধ্যে যাই। এখন একটু ভালো করে খেয়াল করিও, আমাদের কাছে কোয়ান্টাম সংখ্যা ছিল 4টা, n, l, m আর হচ্ছে s, 4টা কোয়ান্টাম সংখ্যা ছিল আর কি, তাই না? তোমাদের কাছে এটা অলরেডি এসএসসিতে তোমরা পড়ছিলা, বাট এটার একটু হালকা এক্সটেন্ডেড ভার্সন এটা, বাট অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা আর কি। এন এর মানটা ধরো তোমাকে বলে দিলাম হচ্ছে 3, মানে 3 নাম্বার কক্ষপথ। তাহলে এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান 3টা হবে, 0 হবে, 1 হবে আর 2 হবে, কারণ 0 সহ n-1 পর্যন্ত হিসাব করতে হয়। করলাম। তাহলে এই 0 মানে কি? এই 0 মানে হইল 3s। 3s কেন? 3 নাম্বার কক্ষপথের s0 সাবশেল আর কি এটা। 1 যেটা, সেটা কি আসলে? 3p। এটা কত? 3d। এটা কি লিখতেই হবে? না লিখলেও হবে, বাট তোমার পরিচিত করার জন্য জিনিসটাকে লিখলাম। এবার বোঝো, এই 0 হলে m এর মান কত হয়? 0। 1 হলে কত হয়? -1, 0, +1। 2 হলে কত হয়? -2, -1, 0, +1, +2 হয়, তাই না? এখন আসো ভালো করে বুঝি। ছোট্টবেলায় একটা জিনিস মনে রাখছিলাম যে প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে, 2টা, তাই না? তাহলে এই যে 0 নামে যে একটা অরবিটাল আমরা পাইলাম, 3s অরবিটালটা, এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা থাকবে। সেই 2টা কেমন হবে? একটা হবে +½ আরেকটা হবে কেমন? +½ ঠিক আছে? এখানে কয়টা অরবিটাল আছে? 3টা, -1, 0, +1। তাহলে একটার মধ্যে আছে হচ্ছে +½ -½ +½ বাট এখানে মোট আছে কয়টা? 3টা। তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে আর কি, বা 3 ধরো যে আগে লিখলাম, মানে 3 × +−½ তাহলে এখানে কি হবে? এখানে হবে তাহলে এরকম করে 5 × +−½ কেন এটা এরকম? -2, -1, 0, +1, +2, তার মানে 5টা আছে, 5 × একটার জন্য +−½ তাহলে 5টার জন্য +−½ দিয়ে দিছি। ওকে, এখন আসো, তুমি যদি এখান থেকে একটু হিসাব নিকাশ করতে পারো, তুমি পারবা, আই বিলিভ দ্যাট। তুমি এই দুটাকে করলে কয়টা পাইলা? তুমি 2টা ইলেকট্রন পাইলা। এখানে কয়টা পাইলা? তুমি 6টা ইলেকট্রন পাইলা। এখানে তুমি এখান থেকে কয়টা পাইলা? 5 × 2 = 10টা। তুমি এখান থেকে 10টা ইলেকট্রন পাইছো। সবগুলোকে যোগ করে দিয়ে দেখো তো কয়টা ইলেকট্রন হলো? সবগুলোকে যোগ করে দিলে সুন্দর একটা 18 আসে। তাহলে 18টা ইলেকট্রন আছে এখানে। তাহলে 3 নাম্বার কক্ষপথে 18টা ইলেকট্রন আছে, বুঝছি? হ্যাঁ। আর এইখানে যেটা আছে, এইখানে তুমি যদি এই সবগুলোকে যদি যোগ করে দিয়ে হিসাব নিকাশ করো, এখান থেকে এই যে 1টা 0, 2টা 3টা 4টা, নট যোগ না আর কি, ক্যালকুলেটার বসায় যোগ করা যাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট কটা হলো? 9টা। তাহলে এই 9টা হইল অরবিটাল আছে আর কি। 9টা কি আছে? অরবিটাল আছে, বুঝছো? তাহলে এম এর মান থেকে কি পাওয়া যায়? অরবিটালের সংখ্যা পাওয়া যায়। এস থেকে কি পাওয়া যায়? ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায়। এল থেকে অরবিটালটার আকৃতি পাওয়া যায়। এন থেকে হচ্ছে কি পাওয়া যায়? অরবিট সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যায়। ক্লিয়ার হয়েছি সবার কাছে? এই জিনিসটাকে আমরা শুরুর দিকে একটু লিখে আসছিলাম। এই যে এখান থেকে আমরা সাবশেলের ধারণা পাইছি, এখান থেকে সাবশেলের আকৃতিগুলো পাইছি।
এখান থেকে 3 নম্বরে গিয়ে আমরা হচ্ছে অরবিটাল পাইলাম, অরবিটাল কতটা আছে এটা বের করতে পারবো। আর এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করা যাবে হচ্ছে 4 নাম্বারটা থেকে। বুঝছেন? একটু কনফার্ম করেন তো জিনিসটা কি বুঝছি কিনা সবাই? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? বলেন বলেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ছোট্টবেলার একটা চকলেট ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু শিখিয়ে রাখি আর কি আমরা, তাই না? এই যে এটাকে যদি আমরা এন বলছি না, এন এর মানটাকে স্কোয়ার করে দেখো, এন স্কোয়ার তাহলে কি নির্দেশ করতেছে? অরবিটালের সংখ্যা নির্দেশ করতেছে। ওই এন স্কোয়ারটাকে 2 দিয়ে গুণ করে দেখো, তখন সেটাকে কি নির্দেশ করতেছে? ইলেকট্রন নির্দেশ করতেছে। এই জন্য বলছিল কি 2n স্কোয়ার দিলে একটা অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করা যায়, আর n স্কোয়ার দিলে অরবিটালের সংখ্যাটা বের করা যায় আর কি। বুঝতে পারছি? বাট এগুলো চকলেট ফর্মুলা। পরীক্ষায় যদি আমরা চকলেট ফর্মুলা লেখার চেষ্টা যদি কখনো করি, হ্যাঁ, এই যদি কাজ করে দিই যে গ নাম্বার বা ঘ নাম্বারে যেটা 9 10-এ দিয়ে আসতেছিলাম এরকম করে দিলে, তো এরকম করেই দেখা যাবে একটা ছোটোখাটো একটা চকলেটের মতো একটা মার্ক দিল আর কি। তাহলে সেই চকলেটের মার্ক দিয়ে তুমি খুশি হবে না। বুঝছো? সো এই জন্য হচ্ছে যে এরকম ডিটেলস এই শিটটা করতে হবে। সো এবার আসো, তোমাকে একটা কাজ দেই, অনেকগুলো কাজ দিছি তোমাদেরকে। আমার ক্লাস করতে আসলে কাজ করা লাগবে। সো পড়াশোনা যদি আমরা করতে চাই একান্তই, তখন আমার মনে হয় ক্লাস করলে খুব লাভ আছে, কারণ প্রচুর কাজ দেবো, কষ্ট করাবো আর কি। এরকম কালকেই বাসায় বলতেছিলাম যে পড়াশোনা আসলে সহজ জিনিস না, এটা একটা পরিশ্রমের জিনিস এবং কষ্ট করে মানে পাশাপাশি একটা কস্টলি জিনিসও একটা আর কি। যেটা সবচেয়ে বেশি যেটা মূল্য যায় এখানে সময় যায়, ঠিক আছে? তো এই জন্য সময় দিতে হবে। তুমি যারা কাজ করবা চতুর্থ কক্ষপথে মোট ইলেকট্রন হিসাব করবা, মোট ইলেকট্রন সংখ্যা কতটি এইটা হিসাব করবা। বাট আমি তোমাকে অ্যান্সার বলে দিতেছি সুন্দরভাবে, কত হবে? 2n স্কোয়ার, মানে 2 × 4a স্কোয়ার সমান হচ্ছে 32টা হবে। সো তুমি এটা লিখতে যেন না পারো, এই জন্য আমি লিখে দিচ্ছি আর কি। তো তোমার কাছে কি করতে হবে, এইটার এই পাশে যে চার্ট করা হয়েছে এরকম একটা চার্ট বানায় সুন্দর করে লিখে ছবি তুলে আমাদের গ্রুপের মধ্যে তুমি সাবমিট করবা, ঠিক আছে? এটা তোমার কাজ গেল। এবার আসো, এখানে আরেকটা ছোট্ট কাজ করে, এটাই হচ্ছে আমাদের কাছে লাস্ট হবে এখান থেকে। এটাই হচ্ছে আমাদের কাছে লাস্ট টপিক, বাট ছোটো টপিক আর কি। ধরো তোমাকে আমি বললাম ক্লোরিনের 15তম ইলেকট্রন এর অবস্থান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো আর কি। এটা তোমার করতে বললাম মাত্র আর কি, ঠিক আছে? এটা তোমাকে করতে বললাম। এখন তুমি কি করবা এখান থেকে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তুমি জানো, ইলেকট্রন বিন্যাস তুমি করবা 1s2 2s2 2p6, রাইট? আচ্ছা, 3s2 3p5। এবার তুমি আমাকে এটা বলো তো, যে 15 নম্বর ইলেকট্রন আসলে কোথায় আছে এটা জানতে হবে। চলো জানি। এই যে 2 2 4 আর 6 10, 10 আর 2 12, তাহলে 15 নম্বর তাহলে কোথায় আছে? এই জায়গায় আছে হচ্ছে 15 নম্বর আর কি। তাহলে 15 নম্বর ওইখানে যে আছে, তাহলে 3p-টাকে একটু ভেঙে লিখতে হবে আমাকে। 3p-টাকে ভেঙে লিখতে গেলে দেখবো কি আছে এখানে, 3টা ঘর করতে পারবো। একটা হচ্ছে 3px 3py 3pz। এটার জন্য মান ধরছি -1, এটা ধরছি 0, এটা ধরছি +1। এবার তুমি আসো এখান থেকে এবার হিসাব করো। 5টা ইলেকট্রন গেছে, এদিকে গেছে 12, এদিক পর্যন্ত 12 গেছে। এবার এখানে শুরু হচ্ছে আর কি। এই যে প্রথম ইলেকট্রন গেল 13। হুন্ডের নীতির কথা মনে আছে? অ্যাকর্ডিং টু হুন্ডের নীতি একটা করে ইলেকট্রন যায়। তাহলে 1, এই যে 2, মানে 13 পরে এই 13, এই যে 14, এই যে 15 নম্বর ইলেকট্রনটা পেয়ে গেছে কিন্তু আমরা 15 নম্বর ইলেকট্রন, ঠিক আছে? এইটাকে আমরা একটু কালারফুল করি আর কি, ঠিক আছে? এইটাকে আমরা একটু কালারফুল করি, মানে এরকম। এবার আসো, এই যে আবার ঘুরে আসতেছে 16, এই যে 17। তাহলে আমাদের 15 নম্বর ইলেকট্রন আসলে কোথায় আছে?
এই জায়গা বরাবর আছে এইটাতে। সো আমার বলছে কি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে বলছে। এবার যদি আমরা সুন্দর করে লিখি যে কোয়ান্টাম সংখ্যা আছে হচ্ছে 4টা, এন এল এম এস। আমাদের এর জন্য লিখতে হবে মানগুলা। এন এর ভ্যালু কত এখানে? এন এর ভ্যালু হচ্ছে সুন্দর একটা 3 এন এর ভ্যালু হচ্ছে 3। তারপরে এল এর ভ্যালু কত? যেহেতু পি, তো পি এর জন্য এল এর ভ্যালু কত হয়? 1। তাহলে এল এর ভ্যালু হচ্ছে 1। এম এর ভ্যালু তাহলে কত হবে? পি জেড এর জন্য +1 ধরছি, সো +1। পি জেড এর জন্য +1 নিছি। এবার আমাকে কি বলছে যেন, ওই সুন্দর হয় না এই 1টা, +1। এস এর মান প্রথম ইলেকট্রনটা যদি হয় তাহলে +12, পরের ইলেকট্রনটা যদি হয় তাহলে -12। কি বলছে? ফার্স্ট ইলেকট্রন হইলে +12, পরেরটা হইলে -12। এটা হচ্ছে আমাদের কনভেনশনটা হচ্ছে এটা। বাট তুমি প্রথমটাকেও -12 ধরতে পারবা, পরেরটাকেও +12 ধরতে পারবা, কোনো সমস্যা নাই। বাট অ্যাকর্ডিং টু আমাদের কনভেনশন আমরা ধরতেছি, বা বইগুলোতে এভাবে লেখা আছে যে প্রথম ইলেকট্রনটাকে আমরা ধরতেছি কনভেনশন আকারে যে এইটার প্রথমটা গেলে +12, পরেরটা গেলে -12। তাহলে এটা কি প্রথম ইলেকট্রন নাকি পরের ইলেকট্রন? এই যে এটা তো প্রথম ইলেকট্রন এই অরবিটালের জন্য। তাহলে কি করতে হবে? এটা হচ্ছে +12 করতে হবে আর কি। তাহলে এই হলো তোমাদের কাছে অ্যান্সারটা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এটার অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারছি। লেকচারটা আমরা এই জায়গাটায় প্রায় ক্লোজ। এবার তুমি আমাকে বলো যে তোমাদের কাছে কি সব জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? কিছু নিজের কাজ দিছিলাম লেকচার জুড়ে জুড়ে, সেই নিজের কাজগুলো নিজেকে একটু খুঁজে বের করতে হবে, নিজের কাজগুলো কী কী ছিল আর কি। ঠিক আছে, আগের স্লাইডগুলোতে আছে। অ্যান্ড তার সাথে আরেকটু খুঁজে দিতে পারি, যেটা তোমাকে বললাম অক্সিজেনের 7তম ইলেকট্রনের বা 7th ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। এটাও ধরো যে একটা প্রশ্ন দিলাম তোমারে, ঠিক আছে, মান লিখো, গেল এরকম। তারপরে তোমার ধরো যে সেম প্রশ্নটা আবার দিলাম এখান থেকে, ধরো এবার ফসফরাসের জন্য দিলাম তোমার হচ্ছে 13th ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। এটা হলো নিজে করো, এই মুহূর্তে দিলাম এই লাস্ট কোশ্চেনটার রেসপেক্টে। বাট আমাদের কাছে আরও কিছু কোশ্চেন ছিল আর কি, তাই তো? ছিল জান। সো নিজের কাজ গেল, সব কিছু গেল। এবারে আমরা লাস্টে ফিরে দেখি যে আমরা আসলে কী কী পড়ছি আজকে শুরু থেকে। আমরা শুরু করেছিলাম কোথার থেকে? শুরু করেছিলাম আমরা সুন্দর ইথাইন থেকে শুরু করেছিলাম। এই সেই ইথাইনটা থেকে শুরু করছিলাম আজকে লেকচারটা আমরা, তাই না? সেই ইথাইনটা থেকে শুরু করার পরে সেখান থেকে আমরা আইসো পরিবারের কিছু জিনিসপত্র পড়ছি, আইসোটোপ পড়ছি, আমরা আইসো বার পড়ছি, আমরা আইসোটোন পড়ছি। তোমাদের এখানে কিছু কাজ দিছিলাম আর কি। তার পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে আমরা বিভিন্ন কণিকা পড়ছি, এই স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, এগুলো পড়ছি। দেন আমরা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করছি, এইটা একটু ডিটেলস পড়তে হয়েছে আমাদের কাছে। দেন আমরা এখান থেকে নোট পড়ছি। নোট পড়ার পরে আমরা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হিসাব করছি আর কি। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের একটা ফ্লোচার্ট। সো প্রত্যেকটা দিন তুমি যখন নিজে বাসায় যখন পড়বা, যাই পড়ো না কেন, তো নিজের একটা ফ্লোচার্ট করবা যে তুমি কি পড়ছো। শেষের দিকে তুমি ফিরে যদি না দেখো তাহলে আসলে হইল না। তো মাঝে মধ্যে নিজের কাজগুলো আসলে ফিরে দেখা দরকার, ঠিক আছে? নিজের কাজগুলো বা নিজের জীবনটাকে আসলে ফিরে দেখা দরকার আছে আর কি। বুঝতে পারছো কেন দরকার? কারণ নিজের জীবনে আমরা কি করি, আমরা আমাদের জীবনে পিছন ফিরে যখন তাকাই তখন শুধুমাত্র খারাপ দিনগুলোর কথাই আমাদের মনে পড়ে, তাই না? এটা কি আমার সাথেই শুধু হয় নাকি তোমাদের সাথেও হয় জানি না, তবে আমার সাথেই শুধুমাত্র মনে হয় আর কি। তো খারাপ দিনগুলোর কথা মনে পড়ে, তো তখন কষ্ট পাই, এই জন্য আর পিছন ফিরে তাকানো হয় না যে আমার আসলে কি বা কেমন সময় চলতেছে বা এটা কেন আমার সাথেই যাচ্ছে। তো এই জিনিসগুলোর থেকে বের হওয়া আসলে হয় না আর কি। তো এই জন্য আমরা কী করি, নিজের কপালকে আসলে দোষ দিই যে আমার এটা কপালের দোষ, আমার ভাগ্যের দোষ, এটা আমার দ্বারা আসলে আমার জন্য এতটুকুই বরাদ্দ ছিল। সো আমার কপালটাই মনে হয় এরকম খারাপ, বাট অন্যটা আসলে খুবই ভালো আর কি, বা জিনিসটা আসলে এরকম টাইপের না। তুমি পেছন ফিরে তাকাইলে তুমি দেখবা লাইফ আসলে কীরকম ফ্লাকচুয়েশন করতেছে,
কীরকম হয়, ওঠা নামা আছে আর কি, কখনো উপর কখনো নিচে, কখনো উপর কখনো নিচে, কখনো উপর কখনো নিচে। তার মানে কখনো তুমি ভালো ছিলা, কখনো তুমি খারাপ ছিলা, কখনো তুমি ভালো ছিলা, কখনো তুমি কি ছিলা, খারাপ ছিলা আর কি। তো এই জন্য পেছন ফিরে তাকাইলে তোমার যেগুলো ভালো মোমেন্ট আছে সেখান থেকে তুমি ইন্সপায়ার্ড হতে পারো যে না, তোমার লাইফ তোমাকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র দিছে। আবার তোমার যেগুলো খারাপ মোমেন্ট আছে তো সেখান থেকে তুমি শিক্ষা নিতে পারো যে এই খারাপ মোমেন্টগুলো পরবর্তীতে আসলে আমি এটাকে কীভাবে ডিল করবো আর কি, এরকম। সো যদি লাইফ এক কথাই বলি, লাইফ আসলে ফ্ল্যাকচুয়েট করে বা ফ্ল্যাকচুয়েশন লাইফে আসে, এইটা হলো মূল ব্যাপার। তো পড়াশোনার ক্ষেত্রে তোমার পেছন ফিরে তাকাইতে হবে যে তুমি কী কী পড়ে আসলা, দ্যাট পার্টিকুলার ফুটপ্রিন্ট তোমাকে আসলে হেল্প করবে যে তুমি আসলে নেক্সট কোন দিকে যাবা কি না করবা আর কি, এরকম। বুঝতে পারছো ঘটনাটা?